রাত 10টা বেজে কিছু মিনিট। আমি হেঁটে চলেছি, কোথায় যাব জানি না। আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। কী জন্য বের করে দেওয়া হয়েছে সেটা আপনাদের বলছি, আগে পরিচয় দিয়ে নিই। আমার নাম সিয়াম, আমার বাসা টাঙ্গাইল। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমার বাবা মোহাম্মদ হাবিবুর একজন কলেজের অধ্যাপক, মা গৃহিণী। আমার একটি বড় ভাই আছে, নাম আব্দুল্লাহ। বাকিটুকু জানতে পারবেন, সাথেই থাকুন। আমাকে বাসা থেকে বের করে দেওয়ার কারণ জানতে চাইলে 3 বছর আগে যেতে হবে। 3 বছর আগের ফ্ল্যাশব্যাক। 3 বছর আগে যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমার ফুফাতো বোন আসে আমাদের বাসায়। সে নাকি এখানেই থাকবে, তা আমি জানতাম না। একদিন মা আমাকে বলল, সিয়াম, তুই তোর পাশের রুমটা একটু পরিষ্কার করে রাখতো, মেহমান আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কে আসবে? তোর ফুফাতো বোন মিম আসবে আজকে, আর তোর সাথেই পড়ালেখা করবে এখান থেকে। আচ্ছা, আমি তাহলে রুমটা গুছিয়ে রাখি। মিমির আসার কথা শুনে আমি মনে মনে অনেক খুশি, কারণ আমি মিমকে অনেক আগে থেকেই পছন্দ করি, মানে ক্লাস 6 থেকে। তারপর রুমটা পরিষ্কার করে আমিও গোসল করে বের হলাম। তখন বাবা কলেজ থেকে ফোন করলো। শিয়াম, আজকে মিম আসবে, ওকে নিতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর তোর বড় ভাই কেউ এখন যেতে পারবো না। কলেজে মিটিং আছে, তুই একটু মিমকে নিয়ে আয়। ঠিক আছে বাবা, কিন্তু আমার কাছে তো টাকা নাই। ঠিক আছে, আমি তোর বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি, এখনই চলে আসবে মিম, তুই তাড়াতাড়ি যা। এই বলে বাবা কল কেটে দিল। আর একটু পরেই আমার বিকাশে 5,000 টাকা চলে আসলো। এখন ভাবছেন এত টাকা কেন দিল? আমি কখনো বাবার কাছে টাকা চাই না। আমার যাবতীয় সকল প্রয়োজন বাবাই সব নিজে থেকেই পরিশোধ করেছেন। আমি কখনো বাবার কাছে টাকা চাইনি, এই প্রথম টাকা চাইলাম। তো যাই হোক, আমি স্টেশনের দিকে রওনা দিলাম। 10 মিনিটেই পৌঁছে গেলাম, কারণ কাছেই ছিল। একটু পর একটা ট্রেন আসলো। ট্রেন থেকে একটা মেয়ে নেমে আমার কাছে এসে বলল, তুমি সিয়াম তো? হিজাবের কারণে চিনতে অসুবিধা হলেও চোখ দেখে চিনতে পারলাম এটা মিম। আমি বললাম, হ্যাঁ আমি সিয়াম। আর এমন ভাব করছো যেন আমি তোমাকে চিনতে পারবো না মিম। তুমি আমাকে কিভাবে চিনতে পারলে? মনে মনে বললাম, তোমার চোখ দেখে। আরে এটা তো সহজ ব্যাপার, আমি মিমকে নিতে এসেছি মানে তোমাকে। আরে তুমি যখন বললে আমি সিয়াম কিনা, তখনই সব পরিষ্কার হয়ে গেল আমার কাছে যে তুমিই মিম। তুমি তো দেখছো অনেক চালাক হয়ে গেছো। তাহলে এখন চলো সামনে ফুচকার দোকানে, ওইখানে গিয়ে ফুচকা খাবো, তারপর বাসায় যাবো। চলো। তারপর আমি মিমকে নিয়ে ফুচকা খাইয়ে বাসায় চলে আসলাম। রাতে বাবা বলল, মিম, তুমি কি সব কাগজপত্র নিয়ে এসেছো? হ্যাঁ মামা, সব কিছু নিয়ে এসেছি। তাহলে তো ভালোই। আর শিয়াম শোন, আমি হেড স্যারের সাথে কথা বলে রাখছি, তুই কালকে সব কাগজপত্র নিয়ে যে মিমকে ভর্তি করে দিবি। ঠিক আছে বাবা। পরদিন আমি মিমকে নিয়ে ভর্তি করে দিলাম। তারপর আমরা দুজন ঠিকমতো স্কুলে যাই, একসাথে বেড়াতে যাই, সব সময় একসাথেই থাকি। আমি আর আগের মতো চুপচাপ শুধু পড়ালেখা করতাম না, পড়ালেখার পাশাপাশি সব কিছু এনজয় করতাম। মিম আসার পর আমার সব কিছু একদম পরিবর্তন হয়ে যায়। বলতে গেলে মিমকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু একটা দিনের পর সব কিছু বদলে যায়। আমরা যখন ক্লাস 10-এ উঠলাম, তখন স্কুলে কিছু বকাটে ছেলেরা মিমকে ডিস্টার্ব করতো। একদিন আমরা দুজন স্কুলে একসাথে গেলাম, কিন্তু আমি একটু বন্ধুর সাথে আড্ডা দিতে যাচ্ছিলাম আর মিম যাচ্ছিল কমন রুমে। ঠিক তখনই ওই বকাটে কবির মিমকে নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে স্কুলের মাঠ থেকে স্টাম্প নিয়ে কবিরকে ইচ্ছা মতো পিটালাম। পিটাতে পিটাতে যখন রক্ত বের হয়ে যায়, তখন মিম আমাকে টেনে সরিয়ে নেয়। তখনই সেখানে স্যার আসে, এসেই বলে, সিয়াম, এখানে কি হয়েছে? মারামারি করছিলে কেন? স্যার, ওরা মেয়েদের বাজে কথা বলছিল আর বাজে ইশারা করছিল, তাই স্যার ওদের মেরেছি। আমি আগে কখনো মারামারি করি নাই, তাই স্যার আমাকে কিছু না বলে ওদের নিয়ে গেলেন। তারপর মিম আমাকে নিয়ে চলে এলো নদীর ধারে। তখন মিম আমাকে বলল, তুমি ওদের সাথে মারামারি করলে কেন? জানো তো ওরা খারাপ ছেলে, ওদের সাথে লাগতে গেলে কেন? ওরা তোমাকে নিয়ে বাজে কথা কেন বলল, তাই আমি ওদের মেরেছি। আর তাছাড়া তাছাড়া কি? আমি দেখি নদীর ধারে কিছু ফুল ফুটে আছে, ফুলগুলো তুলে নিয়ে হাঁটু গেড়ে মিমের সামনে বসে বলি, খুব সাধারণভাবেই বলি, তোমাকে অনেক আগে থেকেই ভালো লাগে। তোমার সাথে থাকতে থাকতে কখন যে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে বলতে পারি না। ভয়ে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তবে আজকে আমি সব ভয়কে জয় করে বলছি, আমি তোমাকে ভালোবাসি মিম, খুব খুব ভালোবাসি।
হঠাৎ মিম আমার হাত থেকে ফুল নিয়ে জড়িয়ে ধরলো। দুজনেই চুপচাপ। একটু পর দুজনকে ছাড়িয়ে নিয়ে মিম ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, আমিও তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য কতদিন অপেক্ষা করলাম, আর এই কথাটা বলতে এত সময় নিলে, তাই তোমাকে মারলাম শোনো। তারপর আবার জড়িয়ে ধরলো। তখন আমি বললাম, থাক থাক মেরে এখন আর আদি খেতে দেখাতে হবে না। আমার গালের পাওয়াটা বাজিয়ে দিল রে। আরে আমার সোনা পাখিটা ব্যথা পেয়েছে, সরি। আসো একটু কাছে আসো, তোমাকে ওষুধ লাগিয়ে দিই। না থাক, এখন বাসায় চলো। আচ্ছা চলো। তারপর দুজনে বাসায় চলে আসলাম। দুপুরে আমি বাইরে যাচ্ছিলাম, তখন দেখলাম আমাদের বাসার সামনে দুইটা ছেলে ঘোরাঘুরি করছে। আমার একটু সন্দেহ হয়। আমি একটু দূরে গিয়ে আমার বন্ধুদের ফোন করি। একটু পর মিজান আর শাওন চলে আসে। তারপর আমরা পেছন থেকে গিয়ে ওদেরকে ধরলাম। তারপর ওদের নদীর ধারে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় নিয়ে আসলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম ওদের, বল আমাদের বাসার সামনে কি করছিলি তোরা দুইজন? কই কিছু না তো। মিজান, একটা রড নিয়ে আয় তো, এদের মেরে এই নদীতেই ফেলে দেব। আচ্ছা 1 মিনিট। না না ভাই, বলছি ওই কবির ভাই এই কাজটা করতে বলেছে আমাদেরকে। মিমাপুকে তুলে নিয়ে বিয়ে করতে চায় কবির ভাই, তাই মিমাপুর উপর নজর রাখতে বলেছে। সব বলে দিলাম, আমাদের ছেড়ে দিন। মিজান, শাহন সবাইকে এখানে আসতে বল। আচ্ছা। একটু পর আমাদের সব বন্ধু বান্ধবরা চলে আসলো। আমি বললাম ওদের, তোদের ডেকেছি এখানে একটা কারণে। ও যে কবির আছে না, ক্লাস 10-এ 2বার ফেল করে শুধু বাবার জোরে স্কুলে টিকে আছে, ও মিমকে তুলে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিল। কি বলিস? আমাদের তো আর চুপ থাকলে হবে না। তা লোকগুলোকে আটকাতে পেরেছিস তো? ওদের পিছনে বেঁধে রেখেছে। আচ্ছা, যে কারণে ডাকলাম, কবির আজকে মিমকে, কালকে তো তোদের বোনেদেরও টার্গেট করতে পারে। এখনই আমাদের মাঠে নামতে হবে, কি বলিস? ঠিক আছে, কাল থেকে স্কুলে কোনো অন্যায় হতে দিব না। তাহলে ওদের কয়েক ঘা ডান্ডা মেরে ছেড়ে দে, যাদের আটকে নিয়ে এসেছিলাম। আমি একটু বাসায় যাব। আচ্ছা তুই যা। তারপর আমি বাসায় চলে আসলাম। ওই দিনের পর থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই স্কুল এবং কলেজে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। এর ফলে কবিরের সঙ্গেও কয়েকবার মারামারি হয়, কিন্তু কবিরকে মার খেতে দেখা একজনের সহ্য হয় না। আড়াল থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে যায়, কিন্তু কোনো সুযোগ পায় না। তাই একটা প্ল্যান করে সিএমের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। দেখতে দেখতে আমাদের এসএসসি পরীক্ষা চলে আসে। আমি সারাদিন যাই করি, কিন্তু মিমকে সময় দিতে আর নিজের পড়াশোনা করতে ভুলি না। পরীক্ষার পর এর ফলে এসএসসি পরীক্ষায় দুজনেই খুব ভালো ফলাফল করি, আর আমার বন্ধুরা ভালো ফলাফল করে। মিম আর আমার সম্পর্কও অনেক গভীর হয়। দুজন দুজনকে ছাড়া থাকতেই পারি না। আমরা সবাই একই কলেজে ভর্তি হই, নিয়মিত ক্লাস করতে থাকলাম। আমাদের স্কুলের সাথে কলেজ, সেই কলেজে ভর্তি হয়েছি সবাই, তাই সব কিছুই পরিচিত, তাই কোনো সমস্যা হয় নাই। একদিন মিম আর আমি বসে আছি, একটু পর একটা মেয়ে আসলো, এসে বলল, হ্যালো, আমি মারিয়া। আমি এই কলেজে নতুন, তাই আমার কোনো বন্ধু নাই। আমার বন্ধু হবেন? বন্ধু হতে এসেছো, আবার আপনি করে বলছো? এটা কেমন কথা? বন্ধুত্ব করতে চাইলে তুই করে বলতে হবে। ওহ সরি। আচ্ছা ঠিক আছে, তুই করেই বলবো। একটু অপেক্ষা কর, আমাদের আরও বন্ধু বান্ধব আছে, সবার সাথে পরিচয় করিয়ে দিই। একটু পর সবাই আসলো। মারি নামের মেয়েটাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল মিম। তারা বন্ধু হয়ে গেল। তারপর সবাই ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে মিম আর সিয়াম চলে গেল বাসায়। এরপর মারিয়া জিজ্ঞেস করলো শাওনকে, আচ্ছা শাওন, মিম আর সিএমের মধ্যে কি কিছু চলে নাকি? মানে দুজনে কি রিলেশনে আছে? হ্যাঁ, ওরা দুজন লাভ বার্ড, সারাদিন একসাথেই থাকে। আরও কিছুক্ষণ গল্প করে মারিয়া ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মারিয়া বাসায় যেতে যেতে মনে মনে বলে, ধীরে ধীরে কাজ করতে হবে, তারপর দেখাবো আমার ভাইকে মারার পরিণাম। এদিকে পরদিন আমি মিমকে বললাম, জান আজকে তুমি একাই চলে যাও, আমার আসতে একটু লেট হবে। ওদের সবাইকে ডেকেছি একটু কাজে। আচ্ছা, তবে বাসায় তুমি ম্যানেজ করো। তারপর বাসায় কোনোভাবে ম্যানেজ করে আমি চলে গেলাম বন্ধুদের সঙ্গে একটা জরুরি ব্যাপারে কথা বলতে। এদিকে মিম একাই কলেজে চলে গেল। মিমকে কলেজে একা ঢুকতে দেখে মারিয়া কাকে যেন কল করলো। একটু পর কবির চলে আসলো। মিম ক্যান্টিনে বসে ফুচকা খাচ্ছিল। এমন সময় কবির এসে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে থাকে। এক পর্যায়ে মিম চলে আসতে নিলে সেখান থেকে কবির মিমের ওড়না ধরে টান দেয়। এমন সময় আমি আর আমার বন্ধুরা সেখানে গিয়ে কবিরকে ইচ্ছা মতো পিটাতে থাকি। এক পর্যায়ে আমি জুতা খুলে কবিরকে জুতা দিয়ে পিটাতে পিটাতে কলেজ থেকে বের করে দিই। এটা দেখে একজন রাগে গজগজ করতেছে।
আজকে প্রতিশোধ নিতে চায় নিজের ভাইয়ের অপমানের। আমি কবিরকে মেরে কলেজ থেকে বের করে দিয়ে মিমকে একটা রিকশায় বাসায় পাঠিয়ে দিলাম। তারপর একটা জায়গায় শান্তভাবে বসে নিজের রাগ কমানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই মারিয়া আমার হাত ধরে একটানে পাশের একটা ফাঁকা ক্লাসের ভিতরে নিয়ে গেল। তারপর দরজা আটকে দিয়ে নিজের কাপড় ছিটতে ছিটতে বলে, তুই আমার ভাইকে অপমান করে আসছিস? কিছু বলিনি, আজকে একদম বেশি বেশি করে ফেলেছিস। এর সাজা আমি তোকে দেব। এই বলে চেঁচামেচি শুরু করলো। আমি বলছি, প্লিজ আমাকে অন্য যে কোনো শাস্তি দে, আমি রাজি, কিন্তু এই ক্ষতিটা করিস না দয়া করে। কিন্তু মারিয়া তা মানল না। এক পর্যায়ে কলেজের সবাই চলে আসলো। মারিয়া কান্না করে সবাইকে বলছে আমি নাকি ওর ইজ্জত লুটে নিতে চেয়েছি। কলেজের সবাই আমাকে দোষারোপ করছে, সবাই আমাকে ধর্ষক ভাবছে। এক পর্যায়ে স্যার এসে আমাকে হেড স্যারের রুমে নিয়ে গেল। তখন স্যার বললেন, সি সি সিয়াম, তোমার কাছ থেকে এটা আশা করিনি। কলেজের সবচেয়ে ভদ্র ছেলের মধ্যে যে একজন, তার কাছ থেকে এমন একটা, সি, আমার মুখে বলতেও লজ্জা করছে। তোমার বাবা এই ঘটনার দ্বারা কতটা লজ্জা অপমানিত এখান থেকে চলে গেছে জানো? তোমাকে পুলিশে দিতে চাচ্ছিলাম, কিন্তু তোমার এর আগে কখনো খারাপ রেকর্ড নেই, তাই দিলাম না। এই নাও তোমার টিসি, তোমাকে আমাদের কলেজে রাখা সম্ভব না। আমি কিছু বলতে পারছি না, আমার হাত পা অবশ হয়ে গেছে। আশেপাশে কোনো বন্ধুদেরও দেখছি না। কোনো মতে বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে কলিং বেল দেব, এমন সময় মিম দরজা খুলে কান্না করতে করতে চোখ ফুলে গেছে, লাল হয়ে গেছে। মিম আমার কলার ধরে বলে, চরিত্রহীন লম্পট লুচ্চা, তোর যদি এতই দেহর দরকার ছিল আমাকে বলতি, আমার দিকে তোকে সব কিছু দিয়ে দিতাম। তোকে কি আমি কম ভালোবেসেছিলাম? তুই আমার সাথে এরকমটা করতে পারলি? হঠাৎ একটা ব্যাগ আমার মুখের উপরে এসে লাগে। দেখতে পাই মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে। তারাই ব্যাগটা ছুঁড়ে মারে আমার মুখে। আমি বললাম, মা বাবা তোমরা বিশ্বাস করো আমি এমন কিছু করিনি, ও প্রতিশোধ নেওয়ার জন্য এমন করেছে। ও হচ্ছে কবিরের। আর কিছু বলতে দিল না। আর একটা বার তোর ওই নোংরা মুখ দিয়ে আমাদেরকে মা বাবা ডাকবি না। আমাদের একটা সন্তান ছিল, সে মরে গেছে। তুই আর এই বাড়ির দিকে কখনো আসবি না। এভাবে আমাকে বাসা থেকে মিথ্যা অপবাদে বের করে দেওয়া হয়। বর্তমানে বাসা থেকে বেরিয়ে বন্ধু বান্ধবদের সাথে না দেখা করে চলে আসলাম এক অজানা গন্তব্যের দিকে। রাত 10টা বাজে। খোদায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। পকেটে হাত দিয়ে দেখি 500 টাকা আছে। তাই সামনে একটা হোটেল দেখলাম, সেখানে গিয়ে কিছু খেলাম। সাথে থাকলো আরও 270 টাকা। কী থেকে কি করব কিছু বুঝে উঠতে পারছি না। রাত গভীর হতে থাকলো। আমি কোনো থাকার জায়গার ব্যবস্থা করতে পারছি না। এদিকে সব রকম টেনশনে আমার মাথা ব্যথা করতে লাগলো। আমার ছোটবেলা থেকে এই রোগটা, একটু বেশি চিন্তা ভাবনা করলেই মাথা ব্যথা করে। চোখে ঝাপসা দেখি, কোনো কিছুই করতে পারি না। মাথা ব্যথা নিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। মাথা ব্যথা তো প্রচণ্ড পরিমাণে বেশি হতে থাকলো। তাই আমি ফুটপাতের একটা জায়গায় বসলাম। ব্যাগটা খুলে দেখি ব্যাগে কিছু আছে নাকি। ব্যাগে দেখলাম এক সেট কাপড়, আমার আর কিছু টাকা। দেখলাম 5,000-এর মতো টাকা আছে। আমি টাকাগুলোকে খুব যত্নে রাখলাম। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। হঠাৎ কিছুক্ষণ পর পর 2-1টা করে গাড়ি যাচ্ছে। আমার মাথা ব্যথা প্রচণ্ড তীব্র হচ্ছে। তাই আমি ওষুধ কিনতে পেছনের দিকে যেতে থাকলাম। কখন যে ফুটপাত থেকে রাস্তায় চলে এসেছি সেই খেয়ালই নেই। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। আশেপাশে কেউ নেই। আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আর কিছু বলার আগেই চোখ দুটো বন্ধ হয়ে যায়। এদিকে মারিয়া সিয়ামকে ফাঁসিয়ে বাসায় গিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। কবির বলে, এখন পথের কাটা সিয়াম নেই, মিমকে জোর করে তুলে নিয়ে বিয়ে করব আমি। ভাইয়া, তোর জন্য এত কিছু করলাম, এর বদলে আমি কিছু পাবো না? পাবি পাবি, সব কিছুই পাবি। আগে আপাতত তুই একটু ঘুরে আয় কোনো জায়গা থেকে, তোর এই ট্যুরের সব টাকা আমি দিব। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে কালকেই চলে যাব, একটা লম্বা ট্যুর দেব। এদিকে সিয়ামের বন্ধুদের কানে এসব খবর চলে যায়। তারা সিয়ামকে খুঁজতে থাকে সব জায়গায়, কিন্তু এর কোনো জায়গায় খুঁজে পায় না। তাদের মনে হয় কলেজে তো সকল রুমেই সিসি ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি ফটো চেক করলেই তো হয়। তারপর সিয়ামের বন্ধুরা সবাই কলেজে চলে আসে। সিয়ামের কোনো খোঁজ খবর নাই। কলেজে এসে ওই রুমেই যায়। গিয়ে দেখে ওই রুমে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু নষ্ট অবস্থায়। তাদের সব আশা নিমিষেই ভঙ্গ হয়েছে। কিন্তু বারান্দার সিসি ক্যামেরা এখনও চলছে। তাই তারা হেড স্যারের কাছে থেকে অনুমতি নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চায়। হেড স্যার বলে, তোমাদের মতো আমারও একই ইচ্ছা। আশা করি সিএম নির্দোষ প্রমাণিত হবে। এই যে নাও দেখো সিসিটিভির ফুটেজ।
তারপর সবাই মিলে সিসিটিভি ফুটেজ দেখতে পায়। সিয়াম মন খারাপ করে বারান্দায় আসছিল হেঁটে। তখনই মারিয়া নামের মেয়েটি সিয়ামকে আচমকায় টান মেরে রুমের ভিতর নিয়ে যায়। এই দৃশ্যটা দেখার পরে সবাই স্তব্ধ। সিয়ামকে সবাই দোষী ভাবলো, অথচ সিয়াম নির্দোষ। এসব কাহিনী সিয়ামের বাবা মা পেছন থেকে শুনলো। সে সামনে গিয়ে সে বলল, স্যার আমি কি ফুটেজটা দিতে পারি? অবশ্যই নিন, আর সিয়ামকে দ্রুত সম্ভব কলেজে আসতে বলবেন। মারিয়াকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, আর সিয়ামকে সসম্মানে এই অপবাদ থেকে মুক্তি দেওয়া হবে। এই কথাটা শোনার পর আমার বাবার চোখে পানি। তিনি ফুটেজটা নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর মা বললেন, শুনছো মিম নাকি ওদের বাসায় চলে যাবে? কি হলো, কিছু বলছো না যে? তখনই সিয়ামের বাবা চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। এটা দেখেই আমার মা বললেন, কি হলো, তোমার চোখে পানি কেন? কোনো বড় দুঃসংবাদ? তারপর আমার বাবা ফোনটা এগিয়ে দিলেন সে আমার মার দিকে। আমার মা ফুটেজটা দেখে বলল, ভিডিওতে কি আছে? পেছন থেকে মিম বলল, মামি আমি ভিডিওটা দেখি। মিম ভিডিওটা দেখে বলে, মামা ভিডিওতে যেটা দেখলাম এটা কি সত্যি? বলুন সত্যি। আমরা যাকে এত অপমান অবহেলা করে বের করে দিলাম বাসা থেকে, সে আসলে নির্দোষ। একটা মেয়ের কথায় পরে আমার ছেলেকে আমি নিজের হাতে বাড়ি থেকে বের করে দিলাম। আমার মাও কান্না শুরু করলো। আর সিয়ামের বন্ধুদের কাছ থেকে খোঁজ নিতে থাকলেও যে সিয়াম তাদের কাছে গেছে কিনা। মিম ঠিক করলো আর এখানে থাকবে না, তাই সে চলে গেল তার বাড়ি। মিমের মনে তার সন্দেহ দূর হচ্ছে না। একটা মেয়ে তার নিজের ইজ্জতের বিষয়ে নিশ্চয়ই মিথ্যা বলবে না। মিমের মনে এখনও সিয়ামের প্রতি ঘৃণা কাজ করছে, কিন্তু আবার ভালোবাসাও কাজ করছে। এদিকে সিয়ামের আস্তে আস্তে চোখ খুলছে, নিজেকে একটা বন্ধ করে আবিষ্কার করছে। ঘরে শুধু নিবি নিবি কিছু আলো, কেমন ঠান্ডা মনে হচ্ছে এসির বাতাস। আশেপাশে ভালোভাবে খেয়াল করে দেখলো সে হাসপাতালে আসে। সে নাড়াচাড়া করার চেষ্টা করলো, কিন্তু তার সারা শরীর ভালোভাবে প্লাস্টার করা। সামনে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। সিয়াম আর ঘুমাতে পারে না। সকালে একজন নার্স আসে তাকে দেখতে। নার্স দেখতে পায় সিয়ামের চোখ খোলা। সাথে সাথে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে ভালোভাবে চেক আপ করে সিয়ামের অবস্থা। তারপর একজনকে ফোন দেয়। একটু পর একজন ভদ্রলোক আসে। ডাক্তার, রোগী কি এখন কথা বলতে পারবে? হ্যাঁ, কথা বলতে পারবেন, কিন্তু কম। ঠিক আছে ডাক্তার, আমি একটু কথা বলতে চাই। ঠিক আছে। তারপর ভদ্রলোক ডাক্তারের সাথে কথা বলে আমার কাছে এলেন, আমার পাশে বসলেন। তারপর বললেন, তোমাকে 2 মাস আগে অ্যাক্সিডেন্ট অবস্থায় পেয়েছিলাম রাস্তায়। তোমার বাড়ির লোকের ব্যাপারে কিছু মনে আছে? নির্দ্বিধায় বলতে পারো। তোমার নাম কি? কি? আমি এখানে 2 মাস ধরে আছি? আমার নাম সিয়াম। আমার বাড়ির লোক বলতে কেউ নেই। আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তাই আমি আর আমার বাসার সম্পর্কে বলতে চাই না। আচ্ছা, তাহলে তুমি এখন রেস্ট নাও, আমি পরে আসছি। ঠিক আছে। ভদ্রলোক চলে গেলেন। আমি এদিকে টেনশনে আছি। 2 মাস ধরে হাসপাতালে আছি, এত বিল কিভাবে দেব? এসব ভাবতে ভাবতে আমার চোখে ঘুম চলে আসলো। আমি আবার ঘুমিয়ে পড়লাম। এদিকে মিম দোটানার মধ্যে পড়েছে। একবার ভাবছে সিয়াম নির্দোষ, আবার ভাবছে মারিয়া নিজের ইজ্জতের কথা নিশ্চয়ই মিথ্যা বলবে না। এইসব চিন্তা করতে করতে মিম ডিপ্রেশনে চলে যায়। তাই মিমের বাবা মা ঠিক করলো মিমকে ঢাকায় মিমের চাচার বাসায় পাঠাবে। চাচা চাচি ছাড়া কেউ থাকে না বাসায়। মিমের চাচাতো ভাই বিয়ে করে আরেক বাসায় থাকে, তাই মিম সেখানে থেকে পড়াশোনা করে যেতে পারবে। এদিকে সিয়ামের বাসায় সবটা জানার পর সিয়ামের বাবা মা খুব ভেঙে পড়ে। সিয়ামের বন্ধুরা তাদের খুঁজে বের করবে, কিন্তু সিয়ামের বন্ধুরাও কোনো খোঁজ পায় না। সিয়ামের বাবাও কলেজে এখন নিয়মিত যায় না। হেড স্যার যে ঘোষণা করতে চেয়েছিলেন মারিয়ার অনুপস্থিতির কারণে তা করতে পারেনি। এদিকে সিয়ামের চোখ খুলে সকালবেলা দেখে একজন ভদ্রমহিলা বসে আছেন, সাথে একটি মেয়ে ক্লাস 6 বা 7-এ পড়ে হয়তো। একটু পর কালকে সেই ভদ্রলোকটি আসেন। আমি চোখ খুলেছি, ওনার এখনও সেটা খেয়ালই করেনি। হঠাৎ ডাক্তার এবং নার্স চলে আসে, আমার চেক আপ করে চলে যায়। তখনই ভদ্রলোকটি বলে, সিয়াম, এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেক ভালো অনুভব করছি। আমাদের পরিচয় তোমাকে দেয়া হয়নি। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমার পাশে যাকে দেখছো উনি হচ্ছেন তোমার আন্টি, আর এ হচ্ছে আমার মেয়ে নাবিলা। আমি ঢাকাতেই থাকি আর একটা বিজনেস করি। আশা করি সবাইকে চিনতে পারবে। আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমার ব্যাপারে তো কিছু বললে না বাবা?
ওকে জিজ্ঞেস করেছিলাম, কিছু বলতে চায় না। আমার মনে হয় আমাদের জোর করা ঠিক হবে না। বাবা, আমি তো তোমার মায়ের মতো, আমার কাছে সবটা বলো, মায়ের কাছে কিছু লুকাতে নেই। আমি ভাবলাম ওনারা আমাকে বাঁচিয়েছে, আপনাদের কাছে কেমন করে মিথ্যা বলি। আচ্ছা আন্টি, বলছি তাহলে শুনুন। সবটা খুলে বললাম। সবটা শুনে সবার চোখে দেখি পানি। আমিও যে কখন কান্না করে দিয়েছি বলতেই পারি না। তখন আন্টি বললেন, কে বলেছে তোর কেউ নাই? আমরাই তো তোর বাবা মা। তোর মতো আমাদেরও একটি ছেলে ছিল, বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। একটিবার মা বললে ডাক না বাবা। আম্মু। তারপর সবাই আমাকে জড়িয়ে ধরলো। নাবিলা বলল আন্টিকে, মা, এটাই কি আমার ভাইয়া? হ্যাঁ মা, এটাই তোর ভাইয়া। তখন আঙ্কেল বলল, সবসময় আমাদের আব্বু আম্মু বলে ডাকবি। ঠিক আছে আব্বু। তাহলে আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। তোমার তোমার কবে রিলিজ দিতে পারবে? বলে আব্বু সেখান থেকে চলে গেল। আমি আম্মুর সাথে আর নাবিলের সাথে কথা বলছিলাম। কথা বলে বুঝতে পারলাম ওনারা সবাই অনেক ভালো। যেখানে নিজের বাবা মা আমাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিল, এখানে এরা আমাকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করে নিল। একটু পর আব্বু ডাক্তারের সাথে কথা বলে আসলো। মুখটা দেখে বোঝা যাচ্ছে মন খারাপ। আম্মু জিজ্ঞেস করলো, কি হলো, তোমায় এমন দেখাচ্ছে কেন? ডাক্তার কি বলল? ডাক্তার বলল শিয়ামের পা দুটো খুব বাজেভাবে ভেঙে গেছে, তবে জোড়া লাগবো, কিন্তু সেটা অনেক সময় প্রয়োজন। 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। আর আমরা চাইলে শিয়ামকে বাড়ি নিয়ে যেতে পারি 1 সপ্তাহ পর। ও, তাহলে 1 সপ্তাহ পর বাসায় নিয়ে যাব? এদিকে মারিয়া ট্যুর থেকে ফিরে আসে। সেটা দেখতে পেয়ে আমার বন্ধুরা মারিয়ার পিছু নেয়। মারিয়া সোজা চলে যায় একটা কফি শপে। আমার বন্ধুরা পিছিয়ে নিয়ে সেখানে চলে যায় এবং তাদের সকল কর্মকাণ্ড রেকর্ড করতে থাকে। মারিয়া একটা ছেলের সাথে বসেছিল। ছেলেটি মারিয়াকে বলে, এতদিন আমি তোমাকে জিজ্ঞেস করলাম কি কারণে তুমি ট্যুরে গিয়েছিলে, আমাকে তো বলনি, এখনই বলো। আরে বলছি, তখন ফোনে বলা উচিত হবে না বলে বলিনি। আমাদের কলেজে একটা ছেলে আছে, নাম হচ্ছে সিয়াম। আমার ভাই কবিরকে তো চেনো। আমার ভাই একটা মেয়েকে পছন্দ করতো, কিন্তু বারবারই বাধা হয়ে দাঁড়াতো সিয়াম। তাই একটু অভিনয় করে সিয়ামের নামে ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে ওকে বাসা থেকে প্লাস কলেজ থেকে বের করে দিয়েছি। তাই কবির আমাকে টাকা দিয়েছে, সে টাকা দিয়ে এত বড় একটা ট্যুর দিয়ে আসলাম। সব রেকর্ডিং নিয়ে আমার বন্ধুরা চলে যায় প্রিন্সিপাল স্যারের কাছে। সব প্রমাণ জমা দেয় তারা। প্রিন্সিপাল স্যার সবাইকে ডেকে পাঠায়। কালকে সকল শিক্ষার্থীদের কলেজে উপস্থিত থাকার জন্য আদেশ করে। সবার সামনেই এটার বিচার হবে। এদিকে মিমের বাবা মা মিমকে তার চাচার বাসায় পাঠিয়ে দেয়, তাই মিমের আসল সত্যটা জানা হলো না। পরদিন কলেজে প্রিন্সিপাল স্যার সবার সামনে মারিয়ার বাবা কবির আর মারিয়াকে সব কিছু জিজ্ঞেস করে, কিন্তু সবার সামনে মারিয়া সব কিছু অস্বীকার করে। তখন প্রিন্সিপাল স্যার সিয়ামের বন্ধুদের দেওয়া ভিডিও রেকর্ডিংটা সবার সামনে দেখায় এবং বলে, তোমরা যদি এরপরও মিথ্যা বলার চেষ্টা করো, আমি পুলিশের হাতে তোমাদের দিতে বাধ্য হব। স্যার, আমি সব কিছু বলছি সবার সামনে, তাও পুলিশে দিয়ান না। তারপর মারিয়া সবার সামনে দোষ স্বীকার করে এবং সবার কাছে ক্ষমা চায়। কলেজের সবাই অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে সিয়ামকে কত কথা শোনালো তারা। সিয়ামকে কথা শুনিয়ে সবাই অনুতপ্ত। মারিয়া আর কবিরকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়। মারিয়ার বাবা খুবই লজ্জিত হয়ে চলে যায় সেখান থেকে। এদিকে সিয়ামের বাবা অনেক কান্না করে নিজেদের কাজের জন্য। সিয়ামকে ভুল বুঝে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। সিয়ামের বন্ধুরা সিয়ামের বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কিছুতেই তারা শান্ত হতে পারছে না। তখন উপায় না পেয়ে সিয়ামের বন্ধুরা সিয়ামের বড় ভাই আবদুল্লাহকে ফোন করে সবটা জানায়। আবদুল্লাহ ঢাকায় একটা বিজনেস শুরু করে বন্ধুদের সাথে শেয়ারে, তাই 3-4 মাস ধরে বাসায় নাই। সিয়ামের বন্ধুরা যখন সবটা জানায় আবদুল্লাহকে, তখনই সে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেয়, সাথে আয়শা হচ্ছে আবদুল্লাহর গার্লফ্রেন্ড। এদিকে সিয়ামকে হাসপাতাল থেকে 1 সপ্তাহ আগেই নিয়ে আসা হয় নাবিলাদের বাসায়। সিয়ামকে একটা হুইল চেয়ারে বসানো হয়। সিয়াম এটাতে খুব ভালোভাবে চলাচল করতে পারে। সিয়াম বলে, মা বাবা যখন ডেকেছিস, আবার ঋণের কথা মুখে আনছিস কেন? তুই আমাদের সন্তানের মতো না, আমাদের সন্তানই। আর সন্তান কখনো মা বাবার কাছে ঋণী থাকে না। এই বলে তারা সিয়ামকে জড়িয়ে ধরে। সিয়াম আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এদিকে সিয়ামের বন্ধুরা সিয়ামের বাবা মাকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং প্রিন্সিপাল স্যার সিয়ামের বাবাকে কিছুদিনের জন্য ছুটি দেয়। আর আমার ভাই আসে, সাথে আয়শা এসে দরজায় নক করে। আমার বাবা দরজা খোলে। তখন আবদুল্লাহ বলে,
বাবা কেমন আছো? বেশি ভালো না রে বাবা। টেনশন করো না, আমি সব জানি। সিয়াম একদিন না একদিন ফিরে আসবে আমাদের কাছে। আগে ভিতরে গিয়ে রেস্ট নেই। আর এটাকে? বাবা, ওর নাম হচ্ছে আয়শা। দুজন দুজনকে পছন্দ করি এবং ভালোবাসি। আমাদের এখানে আসার একটা কারণ হচ্ছে তোমাদের সাথে আয়শার দেখা করানো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আব্দুল্লাহ, তাহলে ওকে একটা রুম দেখিয়ে দে, আর তুই ফ্রেশ হয়ে নিচে আয়। আমার মা তো রান্না করে রান্না করছিল। আব্দুল্লাহ আসে তাই আরও রান্না করতে লাগলো। যেহেতু আব্দুল্লাহর আসতে বিকেল হয়ে গিয়েছিল, তাই বিশ্রাম নিয়ে একদম রাতে সবার সাথে কথা হয় আব্দুল্লাহ। বাবা মা দেখো, সিয়ামের সাথে যা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট। ভুলে যাও, অসুবিধা নেই। সিয়ামকে খুঁজে বের করব আমরা। হয়তো একটু অভিমান করে চলে গেছে কোনো জায়গায়। 2-4-6 মাস পর রাগ অভিমান কমলেই চলে আসবে। ঠিক বলেছিস, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে, আমাদেরকে বলতে বারণ করেছে। এই সব কিছু বলার পর আশার ব্যাপারেও সব কিছু মেনে নেয় আমার বাবা মা। আব্দুল্লাহর সাথে আশার বিয়ে দেওয়া হবে। কিছুদিন পর আমি আসলে আব্দুল্লাহ এসে আমার মা বাবার অপরাধবোধ অনেকটাই কমিয়ে দিয়েছে। 5 মাস পর আমি হুইল চেয়ারের সাহায্যে চলতে পারি। 2 হাতে 2 পাশে লাঠির সাহায্যেও কিছুটা পথ অতিক্রম করতে পারি। তাই আব্বু ঠিক করলো আমাকে কলেজে ভর্তি করে দিবে। যেহেতু আমার কাছে সব কিছু ছিল, টিসিও। আমি বাসায় পড়ালেখা করে যতদিন পর্যন্ত কলেজে না যেতে পারি শুধু পরীক্ষা দিব। তাই আমি আর আপত্তি করলাম না। আমিও রাজি হয়ে গেলাম কলেজে ভর্তি হওয়ার জন্য। আর আমার বোন নাবিলা ভর্তি হলো ক্লাস 8-এ আমার কলেজের পাশের স্কুলে। এভাবে আমিও সব কিছু ভুলে পড়ালেখা করতে চাই। মিমের দেওয়া কষ্টটুকু আমি ভুলে যেতে চাই, যে আমাকে সন্দেহ করে, কোনো প্রকার যাচাই না করে আমাকে যাচ করে, তার সঙ্গে অন্তত সম্পর্ক করা যায় না। আমি পুরোপুরিভাবে মিমকে ভোলার চেষ্টা করছিলাম, কিন্তু পাই না। এদিকে মিম নিজের সকল প্রকার যোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখেছে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে পড়ালেখায় ফোকাস করে। আমার সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে, কিন্তু তাও রাতে ঘুমাতে পারে না। সবসময় নিজের অজান্তেই আমার কথা ভাবে। সত্যি কি আমি অপরাধী? এদিকে প্রায় 1 বছর হতে চলেছে, আমার কোনো খোঁজ নাই। তাই আব্দুল্লাহকে বিয়ে করাতে চাচ্ছেন আমার বাবা মা, কারণ আমার শূন্যতা আয়শা কিছুটা হলেও পূরণ করতে চেষ্টা করবে। তাই আব্দুল্লাহ আর আপত্তি না করে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং তাদের বিয়েটাও হয়ে যায়। আমার বড় ভাইয়ের বিয়েটা হয়ে গেল, সবাই খুশি, সাথে একটু কষ্টও পাচ্ছেন সবাই মনে মনে। আমি থাকলে কত ভালো হতো, কত আনন্দই না করতাম। আব্দুল্লাহর বিয়ের দাওয়াত মিমকেও দেওয়া হয়েছিল, কিন্তু মিম আসে নাই। কিন্তু তার মা বাবা এসেছিল। ওনারা সিয়ামের ব্যাপারে সবটা জানেন না, তাই সিয়ামের ব্যাপারে কোনো কিছু তারা জিজ্ঞাসা করে না। এদিকে আমার পড়ালেখা ভালোই চলছিল। আমি এখন সব কিছু মানিয়ে নিতে শিখে গেছি। আস্তে আস্তে হাঁটতে পারি হুইল চেয়ার ছাড়াই। এই পরিবারের সবাই অনেক ভালো, সবচেয়ে বেশি আমাকেই সবাই ভালোবাসে। নাবিলাও তার ভাই সিয়ামকে ছাড়া কিচ্ছু বোঝে না। সব মিলিয়ে অনেক ভালোই আছি আমি। আমাকে অতীতটা কেউ মনে করার সুযোগই দেয় না। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আমি এবার এইচএসসি দিব, তাই সব কিছুর ব্যবস্থা করে টেস্ট পরীক্ষা দিব। বিগত 2 বছরে একদিনও আমি কলেজে যাইনি পরীক্ষা ছাড়া। তাই এবার ঠিক করলাম পরীক্ষার আগে যে কদিন সম্ভব কলেজে যাব। বলে রাখা ভালো, নাবিলাও এবার এইচএসসি পরীক্ষা দেবে। আমি আব্বু আম্মুকে বললাম, আব্বু আম্মু আমি কলেজে যেতে চাই, যেহেতু আমি এখন হাঁটতে পারি একাই। কলেজে যাবে, ভালো কথা। আমি আমার বন্ধু মানে তোমাদের প্রিন্সিপাল স্যারকে বলে দেব। কোনো অসুবিধা হলে প্রিন্সিপাল স্যারকে জানাবে। তাহলে আমি কালকে থেকেই কলেজে যেতে চাই। আচ্ছা যাও। আমি ঠিক আছে বলে সেখান থেকে চলে এলাম। আমার রুমে যাওয়ার সময় দেখলাম নাবিলার রুমে নাবিলা মন খারাপ করে বসে আছে, তাই নক করলাম। কে ওখানে? আমি। ও ভাইয়া, আসো ভেতরে। ভেতরে আসতে নক করতে হয় নাকি? আমার রুমে যে কারো রুমে যাওয়ার আগে নক করতে হয়, ছোট কিংবা বড়, মনে থাকবে? মনে থাকবে। তাহলে বল, এখন মন খারাপ কেন তো? ভাইয়া, তুমি ফোন চালাও না দেখে আমিও ফোন কিনতে পারছি না, তাই মন খারাপ। আমি নাবিলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আরে এই ছোট্ট কারণে মন খারাপ? আমি কাল থেকে কলেজে যাচ্ছি, তখন তো আমার ফোন লাগবে, তখন আমি তোর জন্য একটা কিনবো, ঠিক আছে? সত্যি ভাইয়া, আমার জন্য কিনবা ফোন? হ্যাঁ কিনবো, তবে একটা শর্ত আছে। ফোনটা হাতে পাবি তুই এইচএসসি পরীক্ষার পরে। ঠিক আছে আমার সোনা ভাইয়া।
আচ্ছা, তাহলে এখন কি করতেছিলি? যদি কাজ না থাকে পড়তে বস, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। আচ্ছা ভাইয়া। তারপর আমি চলে এলাম নাবিলার রুম থেকে। বিকেলে মার্কেট থেকে সব প্রয়োজনীয় জিনিস কিনলাম, সাথে 2টা ফোন। রাতের বেলা সব কিছু গুছিয়ে নিয়ে রাখলাম। সকালে সবার সাথে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজে পৌঁছে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে সব কিছু কমপ্লিট করলাম। 1 সপ্তাহ পর থেকে আমাদের টেস্ট পরীক্ষা, তাই সকল প্রকার কাগজপত্র জমা দিয়ে ক্লাস করে চলে আসলাম বাসায়। এভাবেই টেস্ট পরীক্ষা দিলাম। এখন শুধু এসএসসি পরীক্ষার বাকি। এদিকে মিমও পরীক্ষা দেবে, তাই সে সবার সাথে দেখা করার জন্য আসে। আমাদের বাড়িতেও আসে। এসে জানতে পারে আবদুল্লাহর বিয়ে হয়ে গেছে। তাই মিম তার মামিকে আমার মাকে বলে, আমি কি এতই বড় হয়ে গেছি আব্দুল্লাহ ভাইয়া যে বিয়ে করালে তখন আমাকে বললেও না? আমি কিন্তু রাগ করছি। আমার মা কিছু বলবে তার আগে মিমের মা বলে, তোকে বলেনি? কে বললো? তুই তো সব কিছু বন্ধ করে রাখছিলি, তাই জানতে পারিস নাই। ঠিক বলেছেন, আমি কত ফোন করলাম, ফোন বন্ধ। ওদের দুইজনের কেউই জানে না। তখনই আমার মার চোখে পানি চলে আসে। তখনই মিম বলে, মামি তুমি কান্না করছো কেন? আমার ভালো লাগছে না কিন্তু। আচ্ছা আমি আসি, একটু তোমরা বসো, আমি এক্ষুনি চলে আসবো। এই বলে আমার মা চলে গেল সেখান থেকে। তখন মিম ওর মাকে জিজ্ঞেস করলো, মা, মামি কান্না করলো কেন? তুই তো সব কিছু বন্ধ করে রেখেছিলি, তাই জানতে পারিস নাই। ওই দিন সিয়ামকে ফাঁসানো হয়েছিল, তাই তোর মামি এরকম কান্না করছিল। ফাঁসানো হয়েছিল মানে? হ্যাঁ, ফাঁসানো হয়েছিল। সবটা শুনে মিম একদম স্তব্ধ হয়ে যায় এবং কোনো মতে বিদায় নিয়ে বাসায় চলে যায়। নিজেকে সান্ত্বনা দিতে থাকে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। আমার আশা থেকে আসার আগে বলে এসেছে পরীক্ষার পরে এখানে কিছুদিন থাকবে মিম। এদিকে আমার আর নাবিলার পরীক্ষা শুরু হয়। দুজনেই পরীক্ষা দিতে থাকে। সবাই মিলে প্ল্যান করি পরীক্ষার পর বেড়াতে যাব। প্রত্যেকটা পরীক্ষা দুজনে মিলে খুব ভালোভাবেই দিতে থাকি। দেখতে দেখতে পরীক্ষা শেষ। তাই একদিন আমি রুমে বসে ফোন চালাচ্ছিলাম, খুব কষ্ট। তার আগে আইডিটা লগ ইন করতে চেষ্টা করলাম, বারবারই ব্যর্থ হলাম কারণ পাসওয়ার্ডটা ভুলে গেছি। তখনই দরজায় কেউ নক করলো। বাইরে কে? ভেতরে আসো। নাবিলা ভেতরে আসলো আর বলল, ভাইয়া আমার ফোনটা তো দিলে না, পরীক্ষা তো শেষ। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। তারপর আলমারির ভেতর থেকে ফোনটা বের করে দিলাম ওর হাতে আর বললাম, নাবিলা এই নে তোর ফোন। এখানে বাবাকে বলে একটা সিম কার্ড নিয়ে এই মোবাইলে দিয়ে দিয়েছি। আর সব সময় মোবাইল ফোন ব্যবহার করবি না, কাউকে নাম্বার দিবি না। আশা করি তোকে বিস্তারিত বলতে হবে না। ভাইয়া তুমি এত টেনশন করো না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে যা, আমি একটু ঘুমাই। তারপর নাবিলা চলে গেল আমার রুম থেকে। পরদিন সকালে নাস্তা করার সময় ডাইনিং টেবিলে যখন বসেছিলাম তখন বাবা বলল, সবাই শোনো, সামনের সপ্তাহে আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় আপু? তোর ফুপির বাসায় যাব, তবে আমি 2 দিনের বেশি থাকতে পারবো না, আমার অফিসে কাজ আছে। ঠিক আছে আব্বু। তখনই আব্বু বলল, সবার সাথে বসে খাবার খাচ্ছিলাম এবং বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছিলাম। বেড়াতে যাওয়ার প্ল্যান করা শেষে আব্বু বলল, একটু রেডি হয়ে আসো তো, আমার সাথে তোমার একটু অফিসে যেতে হবে। আচ্ছা আব্বু, অফিসে যেতে হবে কেন? দেখো শিয়াম, আমার এখন বয়স হয়ে যাচ্ছে, আমি একা সব কিছু সামলাতে পারি না। তাই তোকেও এখন থেকে কিছু কিছু সময় আমার সাথে কাজে সাহায্য করতে হবে। তাই আজ থেকে নিয়ে যাব ভাবছি সাথে করে। বসা থেকে আম্মু বলে ওঠে, আহ কি করছো? আচ্ছা ওটার কেবল পরীক্ষা শেষ হলো, কিছুদিন ঘুরুক, তারপর না হয় অফিস যাবে। আম্মু আমার কোনো অসুবিধা নেই, অফিসে যাব আজকেই। তারপর আব্বুর সাথে অফিসে গেলাম। আব্বু সবার সাথে আমার পরিচয় করে দিল। খুব বেশি একটা কাজ ছিল না, আমাকে নাকি শুধু পরিচয় করার জন্যই অফিসে আনা হয়েছে। তারপর এইভাবেই 1 সপ্তাহ অফিস করার পর আমি আব্বুর নতুন হাসপাতাল সম্পর্কে জানতে পারলাম। কিছুদিন আগে আব্বু একটা হাসপাতাল খুলেছে। বেড়ানো শেষ হয়ে গেলে আমাকে হাসপাতাল দেখাশোনা করতে হবে। আজকের মতো বাসায় ফিরলাম। পরদিন আমরা বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তখনই আমার মনে পড়লো আমার তো জুতা ছিঁড়ে গেছে কালকে। এটা জানার পর আব্বু বলল, তোরা 2 জন মার্কেটে গিয়ে কি কি প্রয়োজন সব কিছু কিনে নে। আমরা এদিকে দিয়ে বেরিয়ে মার্কেট থেকে তোদেরকে রিসিভ করে তারপর তোদের ফুপির বাসায় যাব। ঠিক আছে, আমি আর ভাইয়া মার্কেটে যাব। তারপর আমরা মার্কেট করছিলাম। সব কিছু কমপ্লিট
বাইরে বেরিয়ে আসলাম মার্কেট থেকে। হঠাৎ ফোন আসলো আব্বুর নাম্বার থেকে। কল রিসিভ করার পর একটা লোক বলল, হ্যালো, এই মোবাইলের মালিক কি আপনার পরিচিত? হ্যাঁ, আমার আব্বুর মোবাইল এটা। কে আপনি? আর মোবাইল পেলেন কোথায়? আপনার আব্বু আম্মু অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নিয়ে আসলাম সবাই, সেখান থেকেই মোবাইলটা পেয়েছি। আপনি দ্রুত এই হসপিটালে চলে আসুন। আমি তাড়াতাড়ি নাবিলাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। নাবিলা জিজ্ঞেস করছিল কি হয়েছে। আমি বললাম না কি হয়েছে। আমাদের হাসপাতালে আব্বু আম্মুকে অ্যাডমিট করা হয়েছে। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার এগিয়ে এসে বলল, আপনি কি সিয়াম? হ্যাঁ, আমি সিয়াম। আপনি তাড়াতাড়ি আসুন, রোগীর অবস্থা খুব একটা ভালো না, আপনাকে কিছু বলতে চাই। চলুন তাড়াতাড়ি। তারপর নাবিলা, আমি আর ডাক্তার গেলাম রুমের ভেতরে। নাবিলার বাবা মার অবস্থা দেখে কান্না করতেছিল। কান্না করতে করতে অজ্ঞান হওয়ার উপক্রম। আব্বু আম্মু কাঁপা কাঁপা গলায় বলে, শিয়াম, আমরা মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। ওই দিক তোমাকে অফিসে নিয়ে গিয়ে একটা কাগজে সাইন করেছিলাম। কথা ছিল প্রপার্টি দলিল। জানি আগে থেকে বললে তুমি কখনো সাইন করতে না। জানতাম এক সময় কাজে লাগবে, কিন্তু সময়টা এত তাড়াতাড়ি চলে আসবে কখনো ভাবিনি। আব্বু আম্মু তোমরা এভাবে বলো না। তোমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়বে। তোমাদের ছাড়া আর কি আছে আমাদের? বাবা সিয়াম, তোমার বোনটার খেয়াল রেখো। আর আর কোনো কিছু বলতে পারলেন না? আম্মুর এই অবস্থা দেখে আব্বু ঠিক থাকতে পারলেন না। আব্বু চলে গেলেন না ফেরার দেশে। এইসব দেখে আমি মাথায় চাপ খেয়ে সেন্সলেস হয়ে পড়ে গেলাম। কিছু সময় পর জ্ঞান ফিরে দেখি নাবিলা আমার পাশে বসে কান্না করছে। আমাদের কোম্পানির ম্যানেজার মানে আব্বুর বন্ধু আসে। তারপর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হলো। সবাই আসলো। আম্মু আব্বুর জানাজা, দাফন কাফন সব শেষ করে সবাই চলে গেল। কেউ থাকলো না। আব্বু আম্মুর সাথে সাথে আমার পড়ালেখাও চলে গেল। আমার পড়ালেখা করা হলো না। আমার ছোট বোনটাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তাকে বললেও সে এখন আর পড়ালেখা করতে চায় না। হাসপাতাল থেকে ডাক্তার বলল, আমার মাথায় আগের বার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে একটু সমস্যা আছে। প্রত্যেক মাসে চেক আপ করতে হবে। যেহেতু হাসপাতাল আমাদের, তাই আর কোনো সমস্যা হয় নাই। নাবিলাকে অনেকভাবে বুঝিয়েছি পড়ালেখা করার জন্য, কিন্তু সে পড়ালেখা করতে নারাজ। কিছুদিন পর রেজাল্ট আসলো। আমরা অনেক ভালো রেজাল্ট করেছি। আমি আর কোনো ভার্সিটিতে ভর্তি হইনি। আমি এখন আব্বুর বিজনেসটা দেখাশোনা করি। এদিকে মিম আমার বাসায় বেড়াতে আসে পরীক্ষার পর। তারপরে ঘটে যাওয়া সব কাহিনী সত্যতা যাচাই করে আর মারিয়ার সাথেও কথা বলে। সব কিছু জেনে মিম একদম ভেঙে পড়ে। আবারও চলে যায় চাচার বাসায় এবং আগের মতো নিজেকে শক্ত করে পড়ালেখায় মন দেয়। কিন্তু এবার কিছুতেই আগের মতো সিয়ামকে ভুলতে পারে না। এদিকে আব্বুর অফিসে আব্বুর বিজনেস সামলায়। আমি অনেক বুঝিয়ে নাবিলাকে কলেজে ভর্তি করে দেওয়ার চেষ্টা করলে বলে আর 1 বছর পর থেকে পড়বে। আমি খুব বেশি একটা চাপ দিই না। এভাবে কেটে গেল 3 বছর। সব কিছুর একটা ব্যবস্থা করেছি। কোম্পানির জন্য এমডি পদে একজন লোক নিয়োগ দিয়েছি। আমি শুধু সব কিছুর হিসেব নিব আর জরুরি মিটিংয়ের মধ্যে উপস্থিত থাকব। 1 বছর পর নাবিলাকে ভর্তি করেছিলাম কলেজে। ভালোভাবে লেখাপড়া না করায় ইরার চেঞ্জ পরীক্ষায় ফেল করে। এর ফলে 1 বছর পিছিয়ে এবার ইন্টার দ্বিতীয় বসে সে। এখন আমার মনে হলো আমার লেখাপড়া কমপ্লিট করা দরকার। তাই আব্বুর বন্ধু মানে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করলাম। সব কিছু আলোচনা করলাম। সৌভাগ্যক্রমে আঙ্কেল আমাকে তার ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ দেয়। আমি ভর্তি হলাম। মনোযোগ সহকারে পড়ালেখা করছি। কিছু বন্ধু হয়েছে। সবাই একসাথেই থাকি। আমি সময় দিতে পারি না, কারণ আমায় মাঝে মাঝে অফিসে গিয়ে খোঁজখবর নিতে হয়, আবার হাসপাতালেও দেখাশোনা করতে হয়। আমাদের ভার্সিটি আর কলেজ পাশাপাশি হওয়ায় নাবিলার খেয়াল রাখতে পারি। নাবিলাকে আমার বন্ধুরা নিজেদের বোন হিসেবেই দেখে। আমি যদি ভার্সিটিতে না থাকি তাহলে আমার চিন্তা করতেই হয় না। আমার বন্ধুরাই নাবিলার খেয়াল রাখে। আমার বন্ধুদের পরিচয় তো দেয়াই হয়নি। প্রথমেই ওদের নাম বলে দিই, ওয়ালিদ, খালিদ, হাসান, নিলয় আর মুশফিক। এরাই হচ্ছে আমার বন্ধু। খুব বেশি দিন না হলেও ওদের সাথে আমার সম্পর্ক অনেকটা গভীর হয়ে গেছে। একদিন আমি ভার্সিটিতে গিয়ে জানতে পারলাম আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু হবে 1 মাস পর। মনোযোগ সহকারে পড়ালেখা শুরু করলাম। বাসায় এসে দেখি নাবিলা পড়তে বসেছে। তাই আমি কিছু না বলে রান্নাঘরে রান্না করলাম।
রান্না করার জন্য কাউকে রাখা হয়নি, আমি আর আমার বোনই রান্না করি। রান্না শেষে আমি গোসল করে বের হলাম, দেখি নাবিলা এখনও পড়ছে। তাই আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে রে আপু, এতক্ষণ ধরে এই একটা বই নিয়ে বসে আছিস? ভাইয়া, তুমি তো জানো আমার সামনের মাস থেকে এইচএসসি পরীক্ষা। আমি সব সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করতে পারলেও এই সাবজেক্টটা পারছি না। কি হবে এখন? আরে গাধি, আমি থাকতে টেনশন করছিস কেন? পরীক্ষা পর্যন্ত আমার কাছে সাবজেক্ট পড়বি, আমি সব বুঝিয়ে দেব। আরে আমার মাথায় এটা আগে আসে নাই কেন? আমার লক্ষ্মী ভাইয়া থাকতে আমি টেনশন করছি কেন? আচ্ছা ঠিক আছে, আগে এখন খেয়ে নে, অনেকটা সময় ধরে পড়লি। তারপর নাবিলা আর আমি খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। নাবিলার যত সমস্যা ছিল আস্তে আস্তে সব বোঝাতে থাকলাম। এভাবে নাবিলার পরীক্ষা যত পড়া সব আমি নাবিলাকে পড়াতাম। এভাবেই নাবিলার পরীক্ষা শেষ হয় এবং আমার পরীক্ষা শুরু হয়। বরাবরের মতো এবারও আমার পরীক্ষা ভালোই হচ্ছে। পরীক্ষা শেষ, বন্ধুরা মিলে ঠিক করলো বেড়াতে যাবে। আমার অফিসের কাজ থাকলে আমরা যেতে পারবো না, তাই বন্ধুরা বেড়াতে যাবে না ঠিক করলো। তারপর আমি বললাম, সবাই মিলে একদিন সারাদিন খুললে কেমন হয়? কোনো একটা জায়গায় গিয়ে ট্যুর দেওয়ার এটাই ভালো হবে। হ্যাঁ, এইটাই ভালো হবে। তবে আমার সাথে আমাদের জিএফদেরও নিয়ে যাব। সেইটা তোদের ইচ্ছা, আমি আমার বোনকে নিয়ে যাব। থাকো সবাই মিলে। সব কিছু প্ল্যান করে চলে আসলাম। শুধু শুক্রবারে বেড়াতে যাব। তারপর নির্ধারিত দিনে সবাই বেড়াতে গেলাম, অনেক আনন্দ করলাম। তারপর আসার সময় আব্বু আম্মুর কবর জিয়ারত করে রেস্টুরেন্টে ডিনার করে যে যার মতো বাসায় চলে এলাম। দেখতে দেখতে আমাদের রেজাল্টের দিন চলে আসলো। আমি চলে গেলাম ভার্সিটিতে। সকাল 11টায় ভোটে রেজাল্ট টানিয়ে দেওয়া হলো। এবার আমি প্রথম হয়েছি, সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে। কিন্তু আমি প্রথম হওয়ায় একজনের নজরে পড়ি। কার নজরে পড়ি সেটা সাথে থাকেন জানতে পারবেন। তারপর আমি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার আমাকে অভিনন্দন জানালো, তারপর বলল, আচ্ছা, তোমার তো অনেক ভালো রেজাল্ট হলো। তাহলে নাবিলের কি খবর? ও রেজাল্ট দেয়নি? স্যার নাবিলার রেজাল্ট সামনের সপ্তাহে বেরোবে। আমি চাই নাবিলাও এখানেই পড়ুক। আরে, এ তো আরও ভালো হবে। রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এখানে চলে এসো, আমি নাবিলাকে ভর্তি করে দেব। আচ্ছা স্যার, আমি আসি তাহলে। এই বলে ভার্সিটি থেকে চলে এলাম। এক সপ্তাহ পর রেজাল্ট বেরোলো বোনের। রেজাল্ট খুব ভালো হয়েছে, আমাদের ভার্সিটিতে ভর্তি করে দিলাম। আমি দ্বিতীয় বর্ষে ভর্তি হলাম। কিছুদিন পর থেকে ক্লাস শুরু হলো। প্রিন্সিপাল স্যার বললেন, আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান হবে এবং সেই দিনেই একজন নতুন শিক্ষিকা আমাদের ভার্সিটিতে জয়েন করবেন। আর নবীনবরণের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। যে যে বিষয়ে নাম দিতে চাও, কবিতা আবৃত্তি, গান, নাচ ইত্যাদিতে নাম দিতে পারো। আর সিয়াম সেই অনুষ্ঠানে নতুন টিচারকে স্বাগত জানাবে, কারণ আমি ফার্স্ট বয় তাই। ঠিক আছে স্যার। এরপর প্রিন্সিপাল স্যার চলে গেলেন। এদিকে সিয়ামের ওপর কেউ নজর রাখছিল। সিয়ামের সাথে নাবিলাকে দেখে সে ভাবে নাবিলা হয়তো সিয়ামের জিএ, কিন্তু পরে যখন দেখে নাবিলা সিয়ামের বোন, তখন সে ঠিক করে নবীনবরণের দিন সিয়ামকে প্রপোজ করবে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সিয়ামের উপরে সেই রেজাল্টের দিন থেকে যে নজর রেখেছে সে আর কেউ নয়, সিয়ামদের ক্লাসেরই একটি মেয়ে, নাম তার ইরা। সিয়ামের আচরণ, ব্যবহার, পড়ালেখা, অগ্রগতি দেখে ইরার সিয়ামকে ভালো লেগে যায়। আজ যখন সিয়াম নাবিলাকে সাথে করে ভার্সিটিতে আসে তখন তার মন খারাপ হয়। যখন দেখে নাবিলা সিয়ামের বোন, তখন সিদ্ধান্ত নেয় নবীনবরণের দিন প্রপোজ করবে সিয়ামকে। দেখতে দেখতে নবীনবরণের দিন চলে আসে। সিয়াম আর নাবিলা সুন্দর করে রেডি হয়ে ভার্সিটিতে আসে। সিয়াম নাবিলাকে তার বন্ধুদের গার্লফ্রেন্ডদের কাছে পাঠিয়ে নিজে বন্ধুদের কাছে চলে যায়। সিয়াম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তখন ইরা সিয়ামকে ডাকে, এই যে শুনছো সিয়াম, একটু এদিকে আসতে পারবে? দুঃখিত, আমি একটু ব্যস্ত। সিয়ামের বন্ধুরা সিয়ামকে জোর করে পাঠিয়ে দেয়। তখন সিয়াম গিয়ে বলে, কি বলবেন, ডাকছিলেন কেন? এত ভাব নেন কেন? মেয়ে মানুষ ডাকছি তাই আসা যাবে না? এটা কেমন ব্যবহার? সরি, এখন কি বলবেন বলেন, অনুষ্ঠান শুরু হয়ে গেল। তারপর ইরা পিছন থেকে একটা গোলাপ ফুল বের করে আমাকে প্রপোজ করে, কিন্তু আমি মানা করে দিই আর চলে আসে তাকে। পেছন থেকে ইরা বলে, আমি তোমাকে প্রপোজ করলাম, তাও তুমি রাজি হলে না? যতদিন আমি তোমার ভালোবাসা না পাই ততদিন আমি পাগলামি করেই যাব।
এদিকে আমি এসে সবটা বন্ধুদের কাছে বলি। বন্ধুরা বলে, তুই অ্যাকসেপ্ট করে নিলেই পারতি, তারপর দুজন বিয়ে করে একসাথে থাকতি। আমি চাই না আবার এরকম করতে, কারো ভালোবাসায় পড়তে। আমি এখন একাই থাকতে চাই। মনে মনে বললাম, আমি শুধু একজনকেই ভালোবাসি, আর সে হচ্ছে মেয়ে। তাকে পাবো না, আর সে আমাকে ভালোবাসে না। আমিও কাউকে ভালোবাসতে পারবো না। মানে তুই এর আগে প্রেম করছিস? বল না সব কিছু। বন্ধু, অতীত মনে করতে চায় না, তাই চুপচাপ থাকি। চল অনুষ্ঠানে যাই। তারপর আমি নাবিলাকে সাথে করে নিয়ে অনুষ্ঠানে গেলাম। সামনেই স্যারদের সাথে বসেছিলাম। মঞ্চ থেকে ডাক পড়লো আমায় কিছু বলতে হবে, কিন্তু আমি প্রতিযোগিতায় নাম দিইনি। তাহলে নিশ্চয়ই বন্ধুরা আর নয়তো স্যার আমার নাম দিয়েছে। আমি দেরি না করে মঞ্চে চলে গেলাম। তারপর একটা গল্পের ন্যায় আমার জীবনের কাহিনীটা তুলে ধরলাম। কাহিনীটা শেষ করে সামনে তাকিয়ে দেখি সবার চোখে পানি, চারদিকে নিঃসুপ হয়ে রয়েছে। আমি হাততালি শুরু করলে সবাই হাততালি দিল। আমি চাচ্ছি না এই নবীনবরণের দিনে কেউ মন খারাপ করে থাকুক, তাই একটু গানও গাইলাম। গান গাওয়া শেষে আমি নেমে পড়লাম মঞ্চ থেকে। এরপরে আরও অনেকেই কবিতা আবৃত্তি, নাচ গান অনুষ্ঠান হলে অনেক সময় ধরে। একটু পর প্রিন্সিপাল স্যার মঞ্চে ওঠে, আমাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বাণী পেশ করলেন। তারপর বললেন, এখন আমাদের নতুন অতিথির আগমনের সময় হয়েছে, তাই নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য সিএমকে মঞ্চে ডাকছি। আমি মঞ্চে গিয়ে ফুলের তোড়া নিয়ে দাঁড়ালাম। একটু পর একটি মেয়ে মঞ্চের দিকে আসতে থাকলো, আর স্যার বললেন, সবাই হাততালির মাধ্যমে স্বাগতম করো আমাদের নতুন ম্যাডামকে, মার্জিয়া জাহান মিম। নতুন ম্যাডামের নামটা শুনে আমার বুকের ভিতর ধক করে উঠল। সামনে তাকিয়ে যাকে দেখলাম, হ্যাঁ, আমার সামনে আমার ফুফাতো বোন মিম দাঁড়িয়ে আছে, যে কখনো আমার জীবন ছিল। আমি কোনো মতে ফুলগুলো মিমের হাতে দিয়ে স্টেজ থেকে দ্রুত নেমে পড়লাম, কোনো কথা না বলে। আমার এভাবে নেমে যাওয়া দেখে সবাই অবাক। আমার পেছন পেছন নাবিলা আর আমার বন্ধুরাও আসে। আমি খেয়ালই করিনি। আমি একটা বেঞ্চের উপর বসলাম, তখনই সবাই হাজির। নাবিলা বলল, ভাইয়া এভাবে এখানে চলে আসলি কেন? হ্যাঁ বল, তুই কেন এভাবে চলে এলি? হঠাৎ করেই আমার পেছনে সবাইকে একসাথে দেখে আর সবার প্রশ্নের উত্তর কী দেবো ভাবতে থাকি। কি হলো বল? আসলে আমি আমার মাথার চেক আপ করাই না অনেক দিন হলো, তাই মাথা ব্যথা করছে। সবাইকে মিথ্যা বললাম। ভাইয়া তাড়াতাড়ি চলো হসপিটালে, ঠিকমতো চেক আপ করাও নাই কেন? এই বলে নাবিলা আমাকে টানতে টানতে নিয়ে গেল গেটের দিকে। আরে করছিস কি? একটু আসতে যা, পড়ে যাবো তো। পড়ে যাই হাসপাতালে। না, তুমি এক্ষুনি যাবা। তোমার কিছু হলে আমি কার কাছে থাকবো ভাইয়া? তুমি ছাড়া তো কেউ নাই আমার। আরে কান্না করছিস কেন? আচ্ছা চল, আমার কিছুই হবে না। তারপর দুজনে হাসপাতালে গেলাম চেক আপ করাতে। এদিকে প্রিন্সিপাল স্যার একটু অবাক হলেন আমি এভাবে চলে এলাম দেখে। তারপর তিনি বিষয়টি ম্যানেজ করে নিলেন আর মনে মনে বললেন, সিয়ামের সাথে এই ব্যাপারে পরে কথা বলবে। এদিকে মিম এত বছর পর সিয়ামকে এভাবেই দেখতে পাবে এটা আশা করেনি, যার জন্য মিমের এই অবস্থা। তাকে এভাবে দেখতে পাবে এটা আশা করেনি মিম। আচ্ছা, মিম এখানে কিভাবে আসলো এটা আপনাদের বলি। আমি মাঝখানে পড়ালেখা বাদ দিলেও মিম বাদ দেয়নি। মাস্টার্স কমপ্লিট করার পর মিম কীরকম যেন হয়ে যায়, সারাক্ষণ শ্যাম শ্যাম করতে থাকে। এক পর্যায়ে মিমের বাবা মা সিদ্ধান্ত নেয় মিমকে বিয়ে দেবে, তো মিম এতে নারাজ, একবার যায় সুইসাইড করতে। তাই মিমের বাবা মা বিয়ের সিদ্ধান্ত বাদ দেয় আর মিমকে তার মামার কাছে এখানে পাঠিয়ে দেয়, আর এই ভার্সিটিতে শিক্ষিকা হিসেবে চাকরি পায়। এরপরের ঘটনা তো আপনারা জানেনই। মিম কোনোভাবে অনুষ্ঠানটা শেষ করে অফিস রুমের প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে চায়। কিছু বলবেন নাকি মিস মিম? হ্যাঁ স্যার, আমি কিছু বলতে চাই। আজকে আমাকে স্টেজে ফুল দিতে উঠিয়েছিল ওই ছেলেটাকে, ওর ব্যাপারে একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই সিএমের কথা বলছেন। ছেলেটা অনেক ভালো, পড়াশোনার ব্যবহারে সব দিক দিয়ে ভালো। ও হচ্ছে আমার বন্ধুর ছেলে। তবে আজকে ওর হঠাৎ করে কি হলো, এমনটা আগে কখনো করিনি। ও আচ্ছা, তাহলে আমি এখন আসি। আচ্ছা। মিম যাওয়ার পরে প্রিন্সিপাল স্যার সিএমের কাছে ফোন করে। ফোনটা রিসিভ হওয়ার পর, আসসালামু আলাইকুম স্যার, ফোন দিলেন যে? ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় জানার জন্য তোমাকে ফোন দিলাম। তুমি আজকে এভাবে চলে গেলে কেন স্টেজ থেকে? না স্যার, আমার তো মাথা ব্যথার সমস্যা আছে, আপনি তো জানেনই। হঠাৎ করে অনেক বেশি মাথা ব্যথা হয়, আমি চলে আসি। ওহো, কোনো সমস্যা না?
তুমি চেক আপ করাও, সুস্থ হলে ভার্সিটিতে এসো, অসুবিধা নেই। এদিকে মিম তার মামার বাসায় চলে গেল। গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে তার মামাতো বোন মিরাজকে জিজ্ঞেস করলো, আচ্ছা মীরা, তুই কি সিয়ামকে চিনিস? কোন সিয়াম? ওই যে তোমাকে আজকে ফুল দিতে স্টেজে উঠেছিল যে, ওই সিয়াম? হ্যাঁ, ওই সিয়াম। জানবো না কেন? ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেদের মধ্যে একজন, পড়ালেখায় ভালো। আমার বান্ধবী ইরা আছে না, ও সিয়ামকে ভালোবাসে, আজকে প্রপোজ করেছিল। থাক থাক, আর বলতে হবে না। মিম নিজের রুমে গিয়ে ভাবছে কালকে আমার সাথে কথা বলবে। পরক্ষণেই মনে হলো আমার সাথে যে ব্যবহার করে আমাকে তাড়িয়ে দিয়েছিল, এখন আমি তাকে মানব কিনা। তারপর আবার আমি সিয়ামের ম্যাম, সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছিল। তারপর আবার ভাবলো সিয়াম তো আমায় ভালোবাসে, তাই কথা বলবেই আমার সাথে। এইটা ভেবে মিম শুয়ে পড়লো। এদিকে নাবিলা আর আমি হাসপাতাল থেকে বেরিয়ে রেস্টুরেন্টে গিয়ে দুপুরে খাবার খেলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব। তখনই নাবিলা বলল, ভাইয়া, রাতে তোমার রান্না করতে হবে না, এখান থেকেই খাবার নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে। এই বলে খাবার নিতে আবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, তখন একটা ফোন আসলো এমডি আঙ্কেলের। আমি আঙ্কেল বলেই ডাকি, ওনাকে বলে দিয়েছি আমাকে নাম ধরেই ডাকতে। হ্যালো সিয়াম, কই তুমি? একটু অফিসে দরকার ছিল। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি আসছি। আমি নাবিলাকে বললাম, তাহলে চল আজকে সারাদিন ঘুরবো, তার আগে চল অফিস যাই, একটু কাজ পড়ে গেছে। আচ্ছা ভাইয়া, চলো। তারপর অফিসে গিয়ে সকল প্রকার কাজ শেষ করতে এবং হিসাবগুলো নিতে বিকেল 3টা বেজে গেছে। নাবিলা আর আমি পার্কে গেলাম। একটা ব্রেঞ্চে দুজন বসে ভার্সিটি সম্পর্কে আলাপ করছিলাম। নাবিলার মনটা এখনও ভারী লাগছিল, তাই পার্কে নিয়ে আসা। সারাটা বিকেল ঘোরাঘুরি করি বিভিন্ন জায়গায়। তারপর রাতের জন্য খাবার নিয়ে চলে গেলাম আমরা বাসায়। আসার সময় খেয়াল করলাম রাস্তায় মিমের মতো কে যেন আমাদের দিকে তাকিয়েছিল। থাক, তাতে আমার কি। এদিকে মিমের মন খারাপ থাকায় মিম আর মীরা একটু হাঁটতে বের হয়। তখনই দেখতে পাই আমি একটি মেয়ের সাথে হাসতে হাসতে রিক্সায় করে যাচ্ছি। এটি দেখে মিমের মন একদম খারাপ হয়ে যায়। তখনই মীরা বলে, আপু, তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? চল তো, ভালো লাগছে না। তারপর তারা বাসায় চলে যায়। মিম সারা রাত ভাবে আমার সাথে ওটা কে ছিল। এভাবে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমি আর নাবিলা রেডি হচ্ছি ভার্সিটি যাওয়ার জন্য। আমি নিজের বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম নাবিলাকে নিয়ে। আমি আর নাবিলা বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলাম। তখন এটা দেখে মিম একবারে মন খারাপ করে বসে পড়লো অফিস রুমে, আর ভাবতে থাকে কিভাবে আমার সাথে কথা বলবে। এদিকে নাবিলা নিজের ক্লাসে চলে গেল। আমি নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখন মিম এসে আমাকে ডাকে। এই যে সিয়াম, এদিকে একটু এসো। শুনেও না শোনার ভান করে আড্ডা দিচ্ছিলাম। এই সিয়াম, ম্যাম মনে হয় তোকে ডাকছে, দেখ তো কি বলে। তুই একটু জানা, আমার ভালো লাগছে না। আরে তোকে ডাকছে, তুই যা। বন্ধুদের জোরাজুরিতে আমি গেলাম। ম্যাম কিছু বলবেন? হ্যাঁ, তবে এখানে বলতে পারবো না, একটু অফিসে দেখা করো। দুঃখিত, আমি যেতে পারবো না ম্যাম, যা বলার এখানেই বলেন। আর তাছাড়া আমি তো চরিত্রহীন, কী থেকে কী করে ফেলি বলা তো আর যায় না। আমি চলে এলাম বন্ধুদের কাছে। আমি আসতেই ওরা বলা শুরু করলো, কিরে মামা, কাহিনীকে এত সুন্দরী ম্যাম একলা ডেকে কথা বলে, মাত্র কালকেই এলো, তার মধ্যে পটিয়ে ফেলছিস নাকি? আরে তেমন কিছুই না, কালকে ওইভাবে চলে আসার কারণ জিজ্ঞেস করলো। ও, আমারও তো অন্য কিছু ভাবছিলাম। সাবধানে থাকিস, ম্যামের মতিগতি ভালো লাগছে না, তোকে পছন্দ করে মনে হয়। তুই তো আবার এইসব বিষয়ে ডিগ্রি অর্জন করে রাখছিস, দাঁড়া ভাবিকে বলতে হয় দেখছি। বাদ দে তো, চল ক্লাসে চল। তারপর সবাই ক্লাসে চলে এলাম। তারপর একে একে 2টা ক্লাস শেষ। তারপরের ক্লাসে মিম আর প্রিন্সিপাল স্যার আসলেন। প্রিন্সিপাল স্যার ক্লাসে এসে বললেন, আজ থেকে আমাদের ইংরেজি ক্লাস নাকি মিম, মানে আমাদের নতুন ম্যাডাম নেবে। আর বললেন, ম্যাডাম নতুন, তাই সাহায্যের জন্য একজন সহকারী দরকার ক্লাসের সময়। কে হতে চাও বলো? তখনই ম্যাম, ভার্সিটির ভিতরে ম্যাম বলেই ডাকবো। বলে, স্যার, ক্লাসের ফার্স্ট বয়কে সহকারী হিসেবে দিলেই হয়। ও হ্যাঁ, তাও হয়। এই ক্লাসের ফার্স্ট বয় হচ্ছে সিয়াম, অনেক ভালো একটা ছেলে।
ওই পারবে সব সামলাতে। তখনই আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমি তো সবসময় ব্যস্ত থাকি, জানেনই তো আমাকে মাঝে মাঝে ক্লাস পেলেই হসপিটালে অথবা অফিসে যেতে হয়, তাই আমার মনে হয় দায়িত্বটা অন্য কাউকে দেওয়া হোক। হ্যাঁ, তবে তোমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে তাই তুমিই কাজটা করবে, আর তোমার যখন যেখানে প্রয়োজন সেখানেই যাবে, অসুবিধা নেই। আর কি করার, ঠিক আছে স্যার। এরপর স্যার চলে গেলেন ক্লাস থেকে। ম্যাম সবার কাছে থেকে সবার পরিচয় নিচ্ছেন। এক পর্যায়ে আমার পালা। আমি দাঁড়িয়ে বললাম, আমার নাম সিয়াম, আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন, আর আমার একটা বোন আছে, ব্যাস এইটুকুই। আমি এইটুকু বলে বসে পড়লাম। নিম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, তারপর বলে, সিয়াম তোমার বাবা বিজনেসম্যান ছিলেন মানে এখন কি করেন? পাশে থেকে আমার বন্ধু বলে, ম্যাম সিয়ামের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই বলেছিলেন, আর সিয়াম সব কিছুর দেখাশোনা করে। ও আমি দুঃখিত। তারপর ম্যাম ক্লাস করাতে থাকলেন। তারপর ক্লাস শেষ হওয়ার বেল পড়ল, যার সময় ম্যাম বলে গেলেন, সিয়াম একটু অফিসে দেখা করো। ম্যাম চলে যাওয়ার পর বন্ধুরা বলল, তুই ম্যামের সাথে দেখা করে আয়, আমরা আর ক্লাস করব না, ক্যাম্পাসে আড্ডা দিব। আচ্ছা 5 মিনিট দাঁড়া, আমি দেখে আসি কি বলে। তারপর আমি অফিসের দিকে যাচ্ছিলাম, তখনই সামনে ইরা এসে হাজির। কই যাচ্ছ সিয়াম? তোমার সাথে কথা আছে, 2 মিনিট শোনো একটু। আচ্ছা বলো, কি বলবে? আমার সময় নেই, জলদি বলো। তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন? তারপর আবার ওই নতুন ম্যামের ব্যবহারটা ভালো লাগতেছে না। সিয়াম আই লাভ ইউ। এটা বলার সাথে সাথে পিছন থেকে ম্যাম বলে ওঠে, এমএ এটা কি প্রেম করার জায়গা? আবার যদি দেখেছি এমনটা করেছো তাহলে সরাসরি প্রিন্সিপাল স্যারের কাছে আমি যে টিসি দিয়ে দিব তোমার হাতে। সরি ম্যাম, আর হবে না। এই বলে ইরা সেখান থেকে চলে যায়। মিম বলে, তোমাকে কখন আসতে বলেছি, তাড়াতাড়ি আসো। তারপরে ম্যামের সাথে অফিস রুমে গেলাম। ম্যাম তখন বলল, সিয়াম আমি সত্যি খুব বড় ভুল করে ফেলেছি। আমি সত্যি তোমাকে সেদিন বুঝতে পারিনি, তোমাকে না বুঝেই দোষারোপ করে ফেলেছি। এটা আমার উচিত হয়নি। তুমি আমাকে আরেকবার সুযোগ দাও, কথা দিচ্ছি আর এমনটা হবে না। প্লিজ, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসেন তাও একজন ধর্ষককে? হাসলেন ম্যাম। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। দেখেন ম্যাম, আমি আপনার ছাত্র, আর আপনি আমাকে একটা দরকারে এখানে ডেকেছেন। আশা করি আপনি অতীত নিয়ে টানাটানি করবেন না। আর বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না। যতই হোক আমি একজন ধর্ষক, বেশিক্ষণ থাকলে হয়তো উল্টাপাল্টা কোনো কিছু করে দিতে পারি। তাই আপনার কথা যদি না থাকে আমি তাহলে আসি। সত্যি সিয়াম, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করি। এখন আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। তোমাকে ছাড়া আমি একদমই ভালো নেই, আমি একদমই বাঁচবো না তোমাকে ছাড়া। আমি কোনো কথা না বলে চলে আসি অফিস থেকে। এসে বন্ধুর সাথে বসলাম আড্ডা দিতে। একটু পর নাবিলা চলে আসলো ব্যাগ নিয়ে, এসে বলল, ভাইয়া চলো, আমার ভালো লাগছে না, খুব খারাপ লাগছে এখানে। কি বলিস, কি হয়েছে তোর? আমার একটু মাথা ব্যথা করছে, আর কিছু না, চলো তো বাসায়। তারপর আমি নাবিলাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নাবিলা চলে গেল তার রুমে। আমি ঝটপট গোসল সেরে দুজনের জন্য রান্না করে নাবিলাকে ডাকতে গেলাম। গিয়ে দেখি নাবিলা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। শরীরে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর এসেছে। আমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে থাকি। একটা বাটিতে পানি এনে জলপট্টি দিতে থাকি। এদিকে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছে। স্যার আমাদের ভার্সিটি থেকে কি কোথাও বেড়াতে যাওয়া হয় না? হ্যাঁ যাওয়া হতো, কিন্তু এখন আর যাওয়া হয় না। ভাবছি এবার কলেজ আর ভার্সিটির সবার রেজাল্ট অনেক ভালো হয়েছে, তাই এবার কোথাও বেড়াতে গেলে কেমন হয়? স্যার এটা তো অনেক ভালো, তাহলে আপনি বেড়াতে যেতে অনুমতি দিন আর সহযোগিতা করুন স্যার। আর আমার কিছু জানার ছিল। আচ্ছা, আমি কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নিব। আর কিছু জানতে চাও বলেন? আমি আসলে সিয়ামের ব্যাপারে জানতে চাই সব কিছু। এত বড় হয়েছে তাও ভার্সিটিতে পড়ছে। ওহো, এই ব্যাপার। আসলে সিএম হচ্ছে আমার বন্ধুর ছেলে, তবে আপন ছেলে না। কিছু বছর আগে সিএমকে অসুস্থ অবস্থায় পায়, তারপরে ঘটনাক্রমে তার ছেলে হিসেবে মেনে নেয়। একদিন একটা অ্যাক্সিডেন্টে আমার বন্ধু আর তার ওয়াইফ মারা যায়। এরপর থেকেই সিয়াম ওদের সব কিছু দেখাশোনা করে আর নাবিলাকে আগলে রাখে। নাবিলাও তার ভাইকে ছাড়া কিছুই বোঝে না।
এই হচ্ছে সিএমের ব্যাপারে সব কিছু ছোট করে বললাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এই বলে মিম অফিস রুম থেকে বেরিয়ে তার মামার বাসার দিকে যায় আর ভাবতে থাকে, আমি সেদিন নাবিলার সাথে সিয়ামকে দেখে মন খারাপ করেছিলাম শুধু শুধুই। নাবিলা সিয়ামের বোন, আমি যদি নাবিলাকে বুঝতে পারি তবে সিয়ামের মন করাতে পারবো। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে মীরাকে পড়ায় মিম। তারপর যখন রাতে ঘুমাতে যাবে তখন সিয়ামের বলা কথাগুলো ভেবে কান্না করতে থাকে মিম। এদিকে নাবিলার অবস্থা অনেক বেশি খারাপ হতে থাকায় সিয়াম নাবিলাকে কোলে নিয়ে রওনা হয় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে নেওয়ার সাথে সাথে একজন মহিলা ডাক্তার বলে, স্যার ম্যামের কি হয়েছে আমার কাছে দিন। দেখুন না ডাক্তার, আমার বোনটা কেমন করছে, দুপুরের পর থেকে প্রচণ্ড জ্বর, দেখুন না কি হয়েছে। আপনি শান্ত হন, আমি দেখছি। ডাক্তার নাবিলাকে হাসপাতালে ভর্তি করালো। তারপর বেশ কিছুক্ষণ পরে সে আমাকে বলছে, স্যার আপনি চিন্তা করবেন না, এটা স্বাভাবিক। আমরা রক্ত পরীক্ষা করতে দিয়েছি, কিছু ঔষধ দিলেই ঠিক হয়ে যাবে। আপনি কালকে বাসায় নিয়ে যেতে পারবেন ম্যামকে। ঠিক আছে। এই বলে আমি নাবিলার পাশে গিয়ে বসলাম। এদিকে পরদিন মিম ভার্সিটি গিয়ে নাবিলার খোঁজ করতে থাকে, কিন্তু পায় না। অবশেষে জানতে পারে মিম ভার্সিটিতে গিয়ে নাবিলার খোঁজ করতে থাকে। খুঁজতে খুঁজতে জানতে পারে নাবিলা আর সিয়াম আজকে ভার্সিটি আসেনি, তাই হতাশ হয়ে ক্লাসে যায়। তারপর কোনো মতে ক্লাস শেষ করে বাড়িতে চলে যায়। এদিকে হাসপাতালে আমি নাবিলার পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। নাবিলা ঘুম থেকে উঠে দেখে তার ভাই তার পাশের চেয়ারে বসে ঘুমিয়ে গেছে। তখন সে চারপাশে তাকিয়ে দেখে সে হাসপাতালে আছে। একটু নাড়াচাড়া করতেই আমার ঘুম ভেঙে যায়, দেখি নাবিলা বসে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, এখন কেমন আছিস বোন? দেখি তোর জ্বর কেমন আছে এখন। দাঁড়া, আমি ডাক্তারকে নিয়ে আসছি। ভাইয়া একটু শান্ত হও আর এদিকে আসো। তারপর আমি নাবিলার পাশে আসতেই নাবিলা আমাকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমি তোমাকে আমার ভাই হিসেবে পেয়ে অনেক খুশি। আমার মতো ভাগ্যবান বোন হয়তো আর একটাও নেই। আমার একটা ভাই চলে গেছে তো কি হয়েছে, আমি আরেকটা ভাই পেয়েছি যে আমার সাধারণ একটু জ্বরে প্রায় পাগল হয়ে যায়। এর থেকে বোঝা যায় তুমি আমাকে কতটুকু ভালোবাসো ভাইয়া। আরে তুই ছাড়া আমার কেই বা আছে বল বোন? তোর কিছু হলে আমি কিভাবে থাকবো? তাই তো তোকে বাঁচাতে হলে যদি আমার জীবনও দিতে হয় তাহলে তাও দিতে রাজি। ভাইয়া তুই এমনটা বলিস না, আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাব। আচ্ছা, ডাক্তারের সাথে কথা বলে আমি তোকে নিয়ে যাব বাসায়। ভাই বোনের সম্পর্কটা কত মধুর, কিন্তু আফসোস লেখকের কোনো বোন নাই। তাই লেখক লিখছে ঠিকই, কিন্তু অনুভব করতে পারে নাই। যাদের বোন আছে তারাই অনুভব করতে পারবেন। তারপর আমি ডাক্তারের সাথে কথা বলে ওষুধ নিয়ে বাসায় চলে এলাম নাবিলাকে নিয়ে। নাবিলার শরীর দুর্বল থাকায় আমি সিদ্ধান্ত নিলাম কিছুদিন ভার্সিটিতে যাব না, তাই বন্ধুদেরও জানিয়ে দিলাম ফোন করে। এদিকে মিম পরপর 2 দিন আমাকে আর নাবিলাকে না দেখতে পেয়ে ভাবে আমি হয়তো তার উপরে রাগ করেই ভার্সিটিতে আসি না। তাই মিম ভীষণ মন খারাপ করে ক্লাসে চলে গেল। প্রিন্সিপাল স্যার প্রত্যেকটা ক্লাসে গিয়ে ঘোষণা করে দিলেন আগামী 10 তারিখ ভার্সিটি থেকে ট্যুরে যাওয়া হবে। সবাইকে নিজ নিজ ক্লাস টিচারের সাথে যোগাযোগ করতে বলা হলো। একটু পর প্রিন্সিপাল স্যারকে সিয়াম কল করলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, ভার্সিটিতে আসো না কেন? আমাদের ভার্সিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামনের মাসের 10 তারিখ একটা ট্যুরে যাওয়া হবে। আসলে স্যার নাবিলা অনেক অসুস্থ, তাই ওর দেখাশোনা করতে হয়। আজকে তো কেবল 27 তারিখ, সামনের মাসের 10 তারিখ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নাবিলা। আমরা অবশ্যই যাব, আমাদের নামটাও দিন। আচ্ছা ঠিক আছে, নাবিলার খেয়াল রেখো। আচ্ছা স্যার। এই বলে কলটা কেটে দিলাম। অনেকেই বলবে প্রিন্সিপাল স্যার কেন নাবিলার খোঁজ নিলেন। আসলে প্রিন্সিপাল স্যার আব্বুর বন্ধু, তাই নাবিলার খোঁজ নিলেন। এদিকে মিমের মন খারাপ, কারণ সিয়াম ভার্সিটিতে আসে না। যার সাথে কথা বলার জন্য ট্যুরে প্ল্যান করলো, প্রিন্সিপাল স্যারকে বোঝালো ট্যুরে যাওয়ার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে সিয়াম ট্যুরে যাবে না। সিয়ামের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করছে মিম, আর কান্না করছে। নিজের ভুল বুঝতে পেরে আরও কান্না করছে। এদিকে সিয়ামের আদর যত্নে নাবিলা অনেক সুস্থ হয়ে উঠেছে। নাবিলা কাল থেকে ভার্সিটিতে যেতে চাইলে সিয়াম বলে একেবারে 1 তারিখ থেকে যাবে। নাবিলা মেনে নেয়। এই 2 দিনে নাবিলা পুরোপুরি সুস্থ, তাই 2 ভাই বোনে রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। তারপর দুজনে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। মিম ভার্সিটিতে এসে অফিসে মন খারাপ করে বসে আছে। আজও সিয়াম আসেনি, তাই হঠাৎ দেখতে পেল বাইকে করে সিয়াম আর নাবিলা আসে।
তাদের দেখে মিম মুহূর্তেই খুশি হয়ে গেল। সিয়াম নাবিলাকে ক্লাসের দিকে যেতে বলে বাইকটা পার্ক করতে যায়। নাবিলা ক্লাসের দিকে যাচ্ছিল, তখনই কিছু বকেটে বিরক্ত করছিল নাবিলাকে। দেখে মনে হচ্ছিল কিছুদিন হলো ভর্তি হয়েছে। যখন নাবিলার দিকে এগিয়ে যাচ্ছিল বকেটগুলো, তখনই কেউ তাদের এলোপাথারি মারতে থাকে। সবাই তামাশা দেখছিল। বকেটের ছেলেগুলোকে নির্দয়ভাবে মারতে থাকে ছেলেটি। হ্যাঁ, ঠিক ধরেছেন, ছেলেটি হচ্ছে আমি। এক পর্যায়ে একটি ছেলে পুলিশকে কল করে আর এমপিকে কল করে। এক পর্যায়ে স্যার আর নাবিলা এসে আমাকে থামায়, আর সাথে সাথে পুলিশ আর এমপি চলে আসে। বকেটের ছেলেগুলো বলে, স্যার দেখুন, ওই ছেলেটা আমাদের বিনা কারণে মারছে। পেছন থেকে এমপি এসে বলছে, কে মেরেছে আমার ছেলেকে? তার কলিজা কত বড় আমি দেখতে চাই। তখনই আমি সামনে যাই, আর সাথে সাথে পুলিশ আমাকে সালাম দেয় আর বলে, স্যার আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে বিজনেসের পাশাপাশি পড়ালেখা করি, আর আমি ওদেরকে মেরেছি। মেয়েদের ডিস্টার্ব করছিল তাই। স্যার আপনি কেন কষ্ট করে কাজটা করতে গেলেন? আমাদেরকে বললেই তো পারতেন। আব্বুর অনেক দাপট ছিল এই এলাকায়, আর আব্বুর বড় বিজনেসম্যান ছিলেন, তাই সবাই চেনে আব্বুকে। আর আব্বুর পরে আমি বিজনেস করছি, তাই আমাকে সবাই সম্মান করে। পুলিশও তার বিপরীত নয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বললাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা করছো কেন তোমরা? যে যার মতো ক্লাসে যাও। আর যদি কখনো এমনটা অন্য কারোর সাথে হয়, তাদেরও এই হাল করব আমি। সবাই চলে গেল যার যার মতো ক্লাসে। এমপি স্যার এগিয়ে এলো আমার দিকে আর বলল, তুই কি মিস্টার আব্দুল রহমান স্যারের ছেলে সিয়াম? হ্যাঁ, তবে আপনার ছেলে আমার বোনের দিকে চোখ তুলে তাকিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে এমপি স্যার। আসলে ছোট মানুষ তো, ভুল হয়ে গেছে। আমি খুব করে শাসন করে দেব, আর এই বাসরি থেকে অন্য বাসরিতে ভর্তি করে দেব। দয়া করে আপনি একটু পুলিশকে বলে দেন ছেড়ে দিতে। আচ্ছা, আপনি যান, আমি বলে দিচ্ছি ছেড়ে দিতে, তবে কথা যেন মনে থাকে। এই বলে আমি সেখান থেকে চলে এলাম নাবিলার কাছে। আমার হাতে কিছুটা অংশ কেটে গেছে। নাবিলা দৌড়ে এসে হাত চেপে ধরে অফিস রুমের দিকে নিয়ে গেল আমাকে। মিম আজকের ঘটনা দেখে অতীতের কথা মনে করছিল। ঠিক এভাবে আমি মিমকে কবিরের হাত থেকে বাঁচিয়েছিলাম। এসব কথা ভাবছে আর চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। কেউ দেখার আগেই মুছে ফেল। দেখতে পেল নাবিলা আমাকে ধরে অফিসের দিকে নিয়ে আসছে। তাই মিম ফার্স্টেজ বক্স বের করলো। সিয়ামকে নিয়ে আসলে মিম নাবিলাকে বলে, নাবিলা একটু পানি নিয়ে আসো, আমি তোমার ভাইয়ের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। আচ্ছা। সিয়ামের হাত কিছুটা কেটে যাওয়ার ফলে নাবিলা সিয়ামের হাত ধরে অফিস রুমের দিকে নিয়ে আসে। মিম ফার্স্টেজ বক্স থেকে সব কিছু নিয়ে খুব যত্ন সহকারে সিয়ামের হাত পরিষ্কার করে দিয়েছিল। নাবিলা আসার আগেই মিম বলল, শ্যাম, তোমার মনে আছে ঠিক এইভাবে তুমি আমাকেও রক্ষা করেছিলে কবিরের কাছ থেকে? মনে হচ্ছে তুমি আমাকে কিভাবে প্রপোজ করেছিলে? আমি চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি, কথা বলছি না। আমাকে কি কোনোভাবে মাফ করা যায় না? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি সিয়াম, প্লিজ আমাকে মাফ করে দাও। ম্যাম, হাত ব্যান্ডেজ করা হয়ে গেছে, তার জন্য আপনাকে ধন্যবাদ। এইটা বলে আমি অফিস থেকে বের হলাম। তখনই অফিস থেকে কল আসলো। আমি নাবিলাকে ডেকে সব কিছু বলে অফিসে চলে গেলাম। এদিকে নাবিলা দেখে ম্যাম এখনও সেখানেই বসে বসে কী যেন ভাবছে। নাবিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ম্যাম আপনার কি হয়েছে, এভাবে বসে আছেন? ও হ্যাঁ, না কিছু হয়নি, আমি ঠিক আছি। তারপর মিম আর নাবিলা কিছুক্ষণ আলাপ করলো এবং তারা কিছুটা ফ্রি হয়ে গেল। এরপর থেকে যখনই মিম নাবিলার ক্লাসে যায়, নাবিলার প্রতি একটু এক্সট্রা কেয়ার করে। ভার্সিটির খুব একটা প্রয়োজনীয় ক্লাস হয় না, তাই সিয়ামও কয়দিন ভার্সিটি না গিয়ে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিদিন নাবিলাকে ভার্সিটি নামিয়ে দিয়ে অফিসে যাই আমি। এই ফাঁকে নাবিলা আর মিম একেবারে ফ্রি হয়ে যায়। একদিন ভার্সিটি শেষে নাবিলা দাঁড়িয়ে আছে আমার জন্য। তখনই মিম এসে বলে, কেন নাবিলা এভাবে দাঁড়িয়ে আছো? সিয়াম আসেনি এখনো? না এখনো আসে নাই ভাইয়া। তাহলে কল দিয়ে আসতে না বলো, আমি তোমাদের বাসা থেকেই যাচ্ছি, তো আমার সাথেই চলো। আচ্ছা ঠিক আছে। এরপর নাবিলা আমাকে কল করে বলে, ভাইয়া তোর আজকে আসতে হবে না, আমি ম্যামের সাথে বাসায় চলে যাচ্ছি। কিন্তু কোনো কিন্তু না ভাইয়া, আমি ম্যামের সাথে বাসায় যাচ্ছি, এটাই ফাইনাল। আচ্ছা, সাবধানে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই বলে কলটা কেটে দিয়ে নাবিলা আর মিম হেঁটে যাচ্ছিল, কারণ রিক্সা পাচ্ছে না। মিম বলল, তোমার ভাইয়া অনেক ভালো তাই না? আর বাসায় রান্না কি করে?
বাসায় ভাইয়াও রান্না করে, আবার আমিও রান্না করি। তবে বেশিরভাগ সময় ভাই রান্না করে। তবে আমার একটা প্রশ্ন ম্যাম, তোমার ভাইয়াকে বিয়ে করালেই তো পারো, আর কি জিজ্ঞেস করবে বলে ফেলো। সেই দিন আমাদের কথা হওয়ার পর থেকেই আপনি আমার ভাইয়ের সম্পর্কে সব সময় জিজ্ঞেস করেন। আজকে বিয়ের কথাও বলে ফেলেন। আমার ভাইয়াকে কি পছন্দ করেন ম্যাম? আপনি আমার ভাবি হলে আমার কোনো অসুবিধা নেই। কি যে বলো না, খুব দুষ্ট হয়ে গেছো, মাইর দিব কিন্তু। আচ্ছা ম্যাম, আপনি তো আমার টিচার, আপনি তাহলে আমার সাথে ফ্রেন্ডদের মতো আচরণ করেন কেন? তাহলে ভাইয়াকে কি সত্যি সত্যি ভালো লাগে আপনার? ম্যানেজ করতেই হয় দেখি ভাইয়াকে। তুমি দেখছি আমাকে লজ্জা দিয়ে মেরেই ফেলবে না। ভাবি, আমি তোমাকেই বানাবো। একটা সমস্যা আছে। কি সমস্যা? মিম কিছু বলতে যাবে তখনই সিয়াম বাইক নিয়ে হাজির। সিয়াম বলে, নাবিলা, তোর এত দেরি হচ্ছিল যখন আমাকে আরেকটা কল করে ডাকতে পারতিস। জানিস আমার কত টেনশন হচ্ছিল। আসলে গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম। ভাবি না ম্যামের সাথে। কি বললি? না কিছু না, চলো ভাইয়া, আর ম্যামকে একটু এগিয়ে দিয়ে আসো। আমি প্রথমে রাজি না হলেও পরে নাবিলা জোর করে রাজি হলাম। তারপর নাবিলাকে বাসায় নামিয়ে দিলাম। তারপর মিমকে নিয়ে ওর মামার বাসায় যাচ্ছি। আমি একদম চুপচাপ আছি দেখে মিম বলল, আজ অনেকদিন পর তোমার বাইকের পিছনে উঠলাম, অনেক ভালো লাগছে। আমাকে কি ক্ষমা করা যায় না? প্রথমত একটু পিছিয়ে বসুন, ধর্ষকের এত কাছাকাছি বসতে নেই। আর আমাকে দেখলে আপনার মুখ থেকে আর কোনো কথা বের হয় না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কি লাগিয়ে রাখছেন আপনি? চুপ করে বসে থাকো, আর না হয় এখান থেকে চলে যান। আমাকে না হয় ক্ষমা পরেই করলাম, একটু তোমার বাসায় যাও, আমি খুব অসুস্থ, শুধু তোমার চিন্তায়। আমি কিছু বললাম না। মায়ের কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। তারপর মিমকে নামিয়ে দিয়ে চলে আসছিলাম। হঠাৎ করে পেছন থেকে মিম আমার সামনে এসে কিস করে বসে। আমি প্রচণ্ড রেগে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে চলে আসি। এদিকে মিম বলছে, আমি জানি তুমি কতটা অভিমানী। আমার অভিমান ভাঙাতে আমার অনেকটা সময় লাগবে, তবে আমিও হাল ছাড়ার পাত্রী নই। ভালো তো তোমাকে বাঁচতেই হবে। এই বলে চলে গেল বাসায়। এদিকে রাতে আমি আর নাবিলা খাওয়ার টেবিলে খাবার খাচ্ছি। নাবিলা বলল, আচ্ছা ভাইয়া, আমার একটা ভাবি রাখবে। আমাদের ইংলিশ ম্যামকে তোমার কেমন লাগে? এই কথা শুনে আমার গলায় খাবার আটকে যায়। আমি পানি খেয়ে বললাম, কি বললি? আমার বিয়ে করতে অনেক দেরি আছে। না, আমার একটা ভাবি চাই। আর আমার প্রশ্নের উত্তর পেলাম না কিন্তু ভাইয়া। চুপচাপ খা, এখন এগুলো বাদ দে। তারপর দুজনে চুপচাপ খেতে থাকলাম। আমি প্রশ্নের জবাবে কি বলতাম? প্রচণ্ড রাগ ছিল সবার প্রতি, তবে মিমকে মন থেকে মুছে ফেলতে পারি নাই। তারপর মায়ের অবস্থা সম্পর্কে জানার পর বন্ধুদের থেকে খোঁজ নিলাম। আসলে মায়ের অবস্থা অনেকটাই খারাপ, তাই ঠিক করলাম একটু হলেও দেখতে যেতে হবে। তারপর আমি সুযোগ খুঁজতেছিলাম কিভাবে মায়ের সাথে দেখা করতে যাওয়া যায়, তবে কিছুতেই হয়ে উঠছিল না। আজকে 8 তারিখ, 10 তারিখে ট্যুরে যাওয়ার কথা। নাবিলা আমাকে বলছে, ভাই, আমার কিছু জিনিস কিনতে হবে, মার্কেটে চলো আমার সাথে। চল যাই, আমিও কিছু নেব। তারপর দুজনে যাচ্ছিলাম। নাবিলা বলল, ম্যাম, মিমকেও নাকি নিয়ে যাবে। আমি বাইকটা নিয়ে মিমদের বাসার দিকে যাচ্ছিলাম। এখন ভাবছেন আমি এত সহজে মেনে নিলাম কেন মিমদের বাসার দিকে যাওয়ার জন্য? আসলে আমিও ঠিক করেছি আর একটা পরীক্ষা নিয়ে মিমকে মেনে নেব। তারপর বাসায় গিয়ে মা বাবার সাথে দেখা করব। তবে দেখার বিষয় একটা, মিম আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কি না। তারপর মিমদের বাসার সামনে থেকে মিমকে নিয়ে মার্কেটে চলে গেলাম। সব কিছু কেনাকাটা করতেছিলাম, এমন সময় একটা দোকানে 2 জোড়া নূপুর দেখলাম। তারপর ওদের নিয়ে চলে গেলাম ওই দোকানে। 2 জোড়া নূপুরই কিনলাম। 1 জোড়া নাবিলাকে দিলাম, আরেক জোড়া আমি পকেটে রাখলাম। মিম 2 জোড়া নূপুর কিনতে দেখে ভাবলো 1 জোড়া হয়তো তার জন্য কিনবো, কিন্তু যখন দেখলো আমি পকেটে রাখছি তখন মন খারাপ করলো। মিম ভেবেছিল আমি তাকে মেনে নিয়েছি মনে মনে, কিন্তু প্রকাশ করছি না। নাবিলা আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া, ওই নূপুরটা কার জন্য? তোর ভাবি ইরার জন্য নিলাম। মিমকে একটু কষ্ট দেওয়ার জন্য বললাম, আসলে এটা মিমের জন্যই। এটা দেখে মিম নিজেকে সামলাতে পারছে না, তাই চোখের পানি দিয়ে চলে গেল নিচের বাসার দিকে। তখন নাবিলা বলল, ভাইয়া, তুমি কিন্তু এটা ঠিক করে না। আর তুমি কি সত্যি ইরাকে ভালোবাসো? আর কবে থেকে চলছে? আমি আবার কি করলাম? তাছাড়া ইরাকে আমি ট্যুরে যাওয়ার পর প্রপোজ করব। কিন্তু ভাইয়া কিছু বলতে চেয়েও পারলো না। তবে কি বলতে চেয়েছিল তা আমি জানি।
তারপর নাবিলা আর আমি বাসের দিকে চলে আসলাম। তারপর আমি সব কিছু গোছাচ্ছিলাম ট্যুরে যাওয়ার জন্য। কিছু গুছিয়ে রাতের খাওয়ার জন্য নাবিলাকে ডাকতে গেলাম। গিয়ে দেখি নাবিলা ফোনে যেন কার সাথে কথা বলছে। যেটুকু বুঝলাম মিমের সাথে কথা বলছে। আমি বললাম, নাবিলা চল তো, রাতের খাবার খেয়ে নিব, আয়। কি হলো, আয় তাড়াতাড়ি। এরপর নাবিলা কোনো কিছু না বলে চুপচাপ চলে গেল খাবার টেবিলে। দুজন মিলে খাওয়া দাওয়া করলাম, কিন্তু দুজনের একটা কথাও হলো না। আমি বুঝলাম কিসের জন্য নাবিলা ওরকম করছে। তাই আমি নাবিলার রুমে গিয়ে ওর পাশে বসলাম। তারপর শান্তভাবে বললাম, নাবিলা বোন আমার, তোর কি হয়েছে বল আমায়, এভাবে চুপচাপ আসিস কেন? কিছু হয়নি ভাইয়া। ওহ, আমি তাহলে পর হয়ে গেলাম, আমার কাছেও লুকোচ্ছিস। আচ্ছা আমি যাচ্ছি এখান থেকে, খুব কষ্ট পেলাম রে। এই বলে বসা দিকে উঠতে নিলে নাবিলা আমার হাত ধরে বলে, ভাইয়া সরি, আমি তোমাকে পর করে দিইনি। আসলে আমার একজনকে ভাবি হিসেবে খুব ভালো লাগে, কিন্তু তুমি ইরাকে প্রপোজ করতে চাও, তাও আমার একটু অভিমান হয়েছিল। আমি খুব দুঃখিত ভাইয়া। আরে পাগলি, আমি ইরাকে প্রপোজ করতে চাইছি তার মানে এই না যে প্রপোজ করতেই হবে। আগে কথা বলে দেখি, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। আর তোর পছন্দ হয় কাকে? আমি বলবো না তুমি খুঁজে নিও, তবে এটুকু বলতে পারি যে সে তোমার আশেপাশেই থাকে। তারপর নাবিলার সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেলাম আমার রুমে। আজকে ভার্সিটি থেকে ট্যুরে যাওয়া হবে। নাবিলা মিমির সাথে চলে গেছে ভার্সিটিতে। আমি একটু দেরিতে আসলাম, কারণ অফিসে একটু দেখা করে আসলাম। তারপর বাসে উঠতে থাকলাম সবাই। নাবিলা আর মিম একসাথে বসেছে। সারা বাসে একটা সিট খালি, তাও আবার ইরার পাশে। মিমকে জানানোর জন্য আমি গিয়ে বসে পড়লাম সিটটায়। ইরা আমাকে বলল, সিয়াম, আমি কিন্তু তোমার উত্তরে খুশি না। আমি তোমাকে চাই, কিন্তু তুমি বিভিন্ন অজুহাতে এড়িয়ে যাও। আজকে বলতেই হবে তোমার। আসলে এরা, আমি একজনকে ভালোবাসি, তাই তোমাকে মেনে নিতে পারছি না। যদি কেউ আমার জীবনে না থাকতো তবে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিতাম। আমি কি জানতে পারি তার ব্যাপারে? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, তবে ট্যুরে যাওয়ার পর তোমাকে বলবো, ঠিক আছে? তবে এখন আমার সাথে হ্যাঁতে হ্যাঁ, নাতে না মিলাবে, ঠিক আছে? আচ্ছা। তারপর ইরা আর আমি গল্প করছিলাম। এটা পেছন থেকে নাবিলা আর মিম দেখতে পায়। আর তারা অনেকটা সময় ধরে আমাদের দেখছিল। এক পর্যায়ে মিম উঠে এসে ইরাকে বলে, এমে তোমাকে কি বলেছিলাম, এখানে কি চলছে? আমরা তো গল্প করছিলাম। তোমাদের না একসাথে চলতে নিষেধ করেছিলাম? ম্যাম, আমরা তো ভুল করিনি, একসাথে পড়ি তাই কথা বলছি। এখন আপনি সিটে গিয়ে বসেন, আর সবার ডিস্টার্ব হচ্ছে। মিম রাগে গজগজ করতে করতে নিজের সিটে গিয়ে বসলো। তারপর নাবিলাকে বলল, দেখছো কিভাবে কথা বলছে তোমার ভাই? ওর সাথে ওর ওই ওই হতচ্ছাড়ি, আর তোমার ভাইয়াও ওর সাথে প্রেম আলাপ করছে। আমার ভালো লাগে না। আরে ভাবি, সরি ম্যাম, আপনি টেনশন করবেন না। সামনে বাস কোথাও থামলে আপনি ওর পাশের সিটে বসে পড়লেই হবে। আমাকে ভাবি বলে ডাকলে খুশি হব, কিন্তু মনে হয় না ভাবি হতে পারবো। টেনশন করেন না, আমি আছি কি করতে, আমি কিছু একটা ব্যবস্থা করে দেব। এদিকে মিমকে রাগাতে ভালোই লাগছিল। আমি ভেবেছি আর একটু রাগানোর পর কক্সবাজারে গিয়ে প্রপোজ করে দিব, তাতেই রাগ ভেঙে যাবে। তাই বেশি বেশি দেখে দেখে কথা বলছিলাম ইরার সাথে। মিম শুধু রাগে পড়ছে। এক পর্যায়ে চোখে হালকা পানি দেখলাম। আমি ভাবলাম আর বেশি করা যাবে না, তাই আমি চুপচাপ বসলাম। একটু পর বাস একটা রেস্টুরেন্টের সামনে থামলো। স্যার বললেন, সবাই যার যার মতো কিছু খাওয়া দাওয়া করো, 30 মিনিট পরে ছাড়া হবে বাস। সবাই বাস থেকে নামলাম। আমি শুধু কিছু চিপস আর চকলেট নিয়ে নাবিলাকে নিয়ে বাসে উঠলাম। আমি নাবিলাকে বললাম, তুই আমার পাশে বস, আমি একটু ঘুমাবো, প্রচণ্ড মাথা ব্যথা করছে, চেক আপ করাই নাই। এখন তোমাকে কি বলতে ইচ্ছা করছে ভাইয়া? সময় মতো চেক আপ করো না কেন? তোমার কিছু হলে আবার কি হবে? এখন চুপচাপ আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ো। আচ্ছা। তারপর আমি ওর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে নাবিলা কানে ইয়ারফোন গুঁজে দিয়ে গান শুনছে, কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সিয়াম। একটু পর মিম এসে বাসে উঠে নাবিলাকে বলে, আমি এখানে বসি, তুমি আমার সিটে বসো। নাবিলা আমার ব্যাপারে সব সময় সিরিয়াস। সে চায় না তার ভাইকে কষ্ট দিতে। এখন আবার আমার মাথা ব্যথা, তাই নাবিলা বলে, ম্যাম, আমি চাই না আমার ভাইয়ের কোনো অসুবিধা হোক। এখন সে একটু অসুস্থ, আর আপনার ব্যাপারে ভাইয়া এখনও কিছু বলে নাই, তাই এখন এখানে বসতে দিতে পারছি না। ও, আমি কথা দিচ্ছি কোনো অসুবিধা হবে না। তাও যখন বলছো, তাহলে আমি অন্য জায়গায় বসছি। মন খারাপ করে অন্য সিটের দিকে যেতে নিলে নাবিলা ডেকে বলে,
আমি শুধু পরীক্ষা করছিলাম আপনি আমার ভাইকে কতটা ভালোবাসেন। আপনি পাস, এখানেই বসেন। তারপর মিম খুশি হয়ে আমার পাশের সিটে বসে, আলতো করে আমার মাথাটা নিজের ঘাড়ে রাখে। বাস চলতে চলতে হঠাৎ করে একটু ঝাঁকি লাগে, তখনই আমার ঘুম ভেঙে যায়। আর তার আর আমার নাকে একটা চিরপরিচিত পারফিউমের ঘ্রাণ আসে। সিয়াম। আমি বুঝে যাই যে যার কাঁধে মাথা দিয়ে আছি সে নাবিলা না, মিম। আমি চুপচাপ উপভোগ করতে থাকি মুহূর্তটা, আর মনে মনে ভাবি গিয়েই প্রপোজ করে দিব মিমকে। আবার ঘুম ভেঙে যাওয়ার পরও আমি মিমের কাঁধ থেকে মাথা উঠলাম না। এভাবে থাকতে থাকতে এক সময় উঠেই পড়লাম। একটু না জানার ভান করে বললাম, আপনি এখানে কেন ম্যাম? নাবিলা কই? আসলে নাবিলা একটু ওদিকে গিয়ে বসে আছে, তাই আমি তোমার এখানে বসেছি। আর মাথা উঠালে কেন? তোমার না মাথা ব্যথা? থাক, আর ধন্যবাদ। এইটুকু বলে আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি। অন্যদিকে তাকিয়ে এদিকে মিম আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি কথা বলছি না। মনে মনে বলছি, আরও একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই আমি তোমাকে আপন করে নেব। একটু পর আমরা চলে এলাম গন্তব্যে। সবাইকে একটা একটা রুম দেওয়া হয়েছে, তবে একটা রুম কম আছে। কী করা যায়? তখন স্যার মিমকে বললেন, মিস ম্যাডাম, আপনি যদি আপত্তি না করেন আপনার সাথে নাবিলাকে রাখতে পারেন। হ্যাঁ স্যার, কোনো সমস্যা হবে না। আমি আর নাবিলা একসাথেই থাকতে পারবো। তাহলে তো ভালোই। সিয়াম, তুমি ওই রুমে থেকো। এরপর সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সবাই ক্লান্ত, তাই কেউ আজকে আর বের হয়নি। পরদিন সকাল সকাল আমি খুব ভালোভাবে রেডি হতে থাকলাম। আজকে মিমকে আবার প্রপোজ করব, আর তারপর বাবা মার কাছে যাব, যদি তারা আমাকে ভুল না বোঝে মাফ করে দেয়। তারপর সবাই সকালে নাস্তা করে বের হচ্ছিলাম, তখন ইরা এসে আমাকে ডাকলো। সিয়াম, একটু এদিকে আসবে? আচ্ছা, আসি। আচ্ছা, আজকে এত ভালোভাবে রেডি হয়ে কি করতে যাচ্ছ? আর আমাকে না বলেছিলে তুমি সব কিছু খুলে বলবে এখানে এসে? হ্যাঁ বলেছিলাম, তবে এখন বলতে পারবো না, আমি একটু ব্যস্ত। এটা বললে তো মানছি না। আমি তোমার কথা মেনেছি, তোমাকেও আমার কথা মানতে হবে। এখনই সব বলবে। আচ্ছা, ওদিকের বেঞ্চে বসে কথা বলি। তারপর আমি আর নাবিলা বসলাম। তারপর আমি শুরু থেকে সবটা আস্তে আস্তে খুলে বললাম। আপনারা জানেন, তাই আর বললাম না। সবটা বলা শেষ করে ইরার দিকে তাকিয়ে দেখি ইরার চোখে পানি। ইরা নিজের চোখে পানি মুছে বলল, আচ্ছা, তার মানে আমাদের মিম ম্যামি হচ্ছেন তোমার ফুফাতো বোন আর এক্স গার্লফ্রেন্ড। হ্যাঁ, আজকে আবার সব কিছু নতুন করে শুরু করব, তাই ফুলগুলো দিয়ে এখনই গিয়ে প্রপোজ করব। তারপর আমি আর ইরা হোটেলের দিকে ফিরে আসার সময় ইরার চোখে কী যেন একটা উড়ে যায়, তাই আমি একটু দেখার চেষ্টা করি কী গেছে চোখে। এদিকে মিম আর নাবিলা সিয়ামকে খুঁজছে। নাস্তা করার সময় একবার দেখেছিল। তারপর তারা স্যারদের সাথে সবাই হোটেল থেকে বেরিয়ে সমুদ্রে পাড়া যায়। সবাই মজা করছিল, কিন্তু নাবিলা আর মিম চলে এলো সিয়ামকে খুঁজতে। কোথাও বাদ নাই। শেষ পর্যন্ত মিম বলে, আসো তো একটু পার্কের ওদিকটায় বসি। কোথায় গেল বাদরটা, আমি খুঁজে মরি। আচ্ছা ভাবি, চলে যাই। তখনই নাবিলা বলল, দাঁড়াও, আমি 2টা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। খুব অস্থির লাগছে। আজকে ভাইয়াকে পেয়ে নিই একবার, তারপর দেখাবো। আচ্ছা যাও, আমি ওদিকটায় বসি। তারপর নাবিলা কোল্ড ড্রিঙ্কস আনতে চলে যায়। এদিকে মিম সামনে গিয়ে দেখতে পায় আমি আর ইরা দুজনেই খুব কাছাকাছি, তাই দ্রুত হেঁটে আমাদের দিকে যায়। আমি দেখি ইরা চোখে একটা কালো পোকা এসে ঢুকেছিল, তাই আমি হাত দিয়ে সেটা বের করলাম। সাথে সাথেই ঠাস করে একটা চড় পড়লো আমার গালে। আমি অবাক হয়ে সামনে তাকাতেই দেখি মিম প্রচণ্ড রেগে আমাকে বলল, আসলে তুই একটা চরিত্রহীন লুচ্চা বদমাইশ। আমার প্রথমেই ভাবা উচিত ছিল তোর চরিত্রের সমস্যা আছে। মারিয়ার সাথে একবার কি করেছিস? মারিয়া ভুল স্বীকার করেছিল। এখন আমার মনে হচ্ছে মারিয়াকে তোর বন্ধুরা জোর করে ভুল স্বীকার করিয়েছিল। মিম, আগে আমার কথাটা তো শোনো। আর কিছু বলতে পারলাম না, ঠাস করে আরেকটা চড় মারলো। তুই তোর অপবিত্র মুখ নিয়ে আমার নাম নিবি না, চরিত্রহীন কোথাকার। আমার তো মনে হয় তোর বাবা মারও চরিত্রের সমস্যা আছে। মা বাবার কথা শুনে আমার রাগ উঠেছে। আমি ঠাস ঠাস করে 2টা চড় মেরে বললাম, ব্যাস অনেক হয়েছে, আমি আর একটা কথাও সহ্য করব না। মা বাবাকে নিয়ে, ওনারা কি তোর মা মামি হয় না? এই কথা কীভাবে বললি তুই? আমি তোকে আজকে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু এটা আর কখনো সম্ভব না। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম আমার রুমে। নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকলাম। এমন সময় একটা কল আসলো অফিস থেকে। হ্যালো আঙ্কেল, কি হয়েছে বলুন। বাবা, কালকেই তোমাকে এখানে থাকতে হবে সকাল 10টার মধ্যে। অনেক বড় একটা ডিল আছে।
আচ্ছা, আমি আজকেই রওনা দিচ্ছি। আচ্ছা বাবা, আসো। তারপর আমি প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম। আমি আজকে চলে যাব এই বিষয় নিয়ে কথা বলতে। এইদিকে মিম চর খেয়ে দাঁড়িয়ে কান্না করছে। ইরা ম্যামকে ধরে বসালো। এরই মধ্যে নাবিলা চলে এলো। এসে দেখে মিম গালে হাত দিয়ে কান্না করছে। ম্যাম, এভাবে কান্না করছেন কেন? তখনই ইরা বলে, আমি বলছি কি হয়েছে। তারপর ইরা সেই সিয়ামকে জোর করে ওর অতীতের ঘটনা জানতে চাওয়া থেকে নিয়ে মিমকে থাপ্পড় মারা পর্যন্ত সব বলে। আরও বলে, সিয়ামকে আমি অনেকবার প্রপোজ করেছি, কিন্তু কখন সে রাজি হয় নাই। আজকে আমি সবটা জানতে চাইলে আমাকে সবটা বলে। আজকে ম্যামকে আবার প্রপোজ করতে চাইছিল, কিন্তু ম্যাম না বুঝে ওকে কত কথা শুনিয়ে দিল বাবা মা তুলে। ইরার মুখে সব কিছু শুনে মিম নিজের ভুল বুঝতে পারলো। আবার নিজের পায়ে নিজে কোড়াল মারল মিম। অতীতের ভুলের পুনরাবৃত্তি করলো। অনুশোচনায় কান্না করতে থাকলো মিম। তখনই নাবিলা এতক্ষণ সব শুনে চুপ ছিল। যখনই শুনলো তার ভাইয়ের ফুফাতো বোন হচ্ছে এই মিম, আর আজকেও সিয়ামকে চরিত্রহীন বলেছে আর বাবা মাকে নিয়ে বাজে কথা বলেছে, তখনই নাবিলা প্রচণ্ড রেগে গেল আর বলল, ও, তাহলে আপনি সেই মহান প্রেমিকা যে তার ভালোবাসাকে অবিশ্বাস করতে একটা সেকেন্ডও সময় নেয় না? হতে পারে সিয়াম আমার নিজের ভাই না, তবে আমি এটা নিজের রক্ত দিয়ে লিখে দিতে পারি ও কোনো চরিত্রহীন না। আপনি কি বললেন লুচ্চা? আমি তো ওর রক্তের কেউ না। তারপর আমার কোন গার্ডিয়ানও জীবিত নাই। কই, কখনো তো আমার দিকে কখনো তো খারাপ নজরে তাকায়নি। একদিন আমার খুব জ্বর হয়, আমি চোখ খুলতে পারছিলাম না। তখন সারা রাত আমার সেবা করে আমার ভাই। কই, তখন তো চাইলেই ক্ষতি করতে পারতো আমার। আর আপনি কেমনে বিশ্বাস করে নিলেন আমার ভাই মারিয়াকে ওই বন্ধ রুমে নিয়ে খারাপ কাজ করবে? আসলে আপনি কখনো আমার ভাইকে ভালোই বাসেননি। প্লিজ থামো না বেলা, আমি আর শুনতে পারছি না। আমি আসলেই অপরাধী। আমি আসলেই সিয়ামের মতো রত্নের কদর করতে পারি নাই, কিন্তু আমি আসলেই সিয়ামকে ভালোবাসি। খবরদার, আপনি আমার ভাইয়ের নাম মুখেও নেবেন না। এই বলে নাবিলা চলে আসে সোজা রুমে। এদিকে মিমও চলে যায় রুমে। গিয়ে দেখে নাবিলা সব কাপড়পত্র গোছাচ্ছে। মিম বলল, প্লিজ নাবিলা, তুমি অন্তত বুঝতে চেষ্টা করো। একজন মানুষ যদি তার প্রিয় মানুষের নামে এরকম কথা শোনে আর ওই অবস্থায় দেখে, তো কিভাবে ঠিক থাকে বলো? নাবিলা কোনো কথা না বলে সব কিছু নিয়ে সিয়ামের রুমে যায়। এসে দেখে সিয়ামের ব্যাগ গোছানো আছে বিছানার উপর। একটু পর সিয়াম ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। নাবিলা বলে, ভাইয়া, তুমি ব্যাগ গুছিয়ে রাখছো কেন? আমি আজকে চলে যাব। অফিস থেকে ফোন করেছিল, আমাকে কালকে সকালে উপস্থিত থাকতে হবে। জানি ভাইয়া তুমি কেন চলে যাচ্ছ, আমি সব জানি। আমিও যাব তোমার সাথে। কি জানিস তুই? কিসের কথা বলছিস? তুই এখানে থাকবি ইরার সাথে। যেহেতু এটা মাত্র 3 দিনের ট্যুর, তাই আমি আর আসতে পারবো না এখানে। তোর কষ্ট করে বাসায় যেতে হবে না, আমি গাড়ি পাঠিয়ে দেব। না, আমিও যাব। তুমি কোথায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। আমি এটা জানি মিম ম্যামই হচ্ছে তোমার ফুফাতো বোন, তাই আমিও যাব তোমার সাথে, এখানে থাকবো না। চুপচাপ রইলাম, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমি ওখানে অফিসে যাচ্ছি, তুই থাকবি ইরার সাথে। আমি ইরাকে বলে যাব। তারপর অনেক বুঝিয়ে নাবিলাকে ইরার কাছে রেখে আমি রওনা দিলাম। রাত 3টায় এসে পৌঁছালাম ঢাকা। এদিকে মিম নিজেকে অনেক কষ্ট দিচ্ছে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। পরদিন সকালে সবাই নাস্তা করার জন্য একসাথে হলো। তখন প্রিন্সিপাল স্যার বললেন, আমাদের মিম ম্যাম কই? তাকে দেখতে পাচ্ছি না। তখনই একজন ওয়েটার এসে বলল, স্যার, আপনাদের একজন কালকে দুপুর থেকে কোনো প্রকার কোনো খাবার খাচ্ছে না। দুপুর এবং রাতে খাবার দেওয়ার জন্য যখন রুমে দরজা নক করলাম, তখন ভিতর থেকে বলল সে নাকি এখন খাবে না। ও আচ্ছা, আমরা দেখছি ব্যাপারটা। সবাই মিলে ম্যামের রুমে যায় খাবার নিয়ে। দরজা নক করার পর ম্যাম খুলে দেয় দরজা। ম্যামের চেহারা একদম শুকিয়ে গেছে, কালি পড়ে গেছে। মনে হয় সারাদিন শুধু কান্নাই করেছে। স্যার সব কিছু জিজ্ঞেস করলে ম্যাম বলে কিছুই হয়নি, তার একটু অসুস্থ লাগছে। স্যার বলে খাবারগুলো খেয়ে একটু রেস্ট নিতে। স্যার সবাইকে নিয়ে চলে গেল বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে। নাবিলা আর ইরা গেল ম্যামের রুমে। নাবিলা চুপচাপ দাঁড়িয়ে আছে। ইরা ম্যামকে বলল, ম্যাম, ওগুলো খেয়ে নিন, আপনি তো অসুস্থ হয়ে পড়েছেন। আমি খাবো না। অসুস্থ হলে কি হয়েছে? আমি যে বড় ভুল করে ফেলেছি, ক্ষমা চাইবো যতক্ষণ পর্যন্ত মাফটা করে সিয়াম আসে নেই। তখনই নাবিলা বলে, আসবে কি করে? সে তো কালকে বিকেলে চলে গেছে ঢাকায়, একমাত্র ম্যাম আপনার জন্য। আপনার ভালোবাসা এতটা ঠুনকো, এতটুকুতেই বিশ্বাস করে ফেলেন। আমিও চলে যেতাম, শুধুমাত্র ভাইয়ের কথাতেই আছে এখানে। কি বলছো? সিয়াম চলে গেছে?
এটা দেখে নাবিলার মন গলতে থাকে। ইরা নাবিলাকে বলে, নাবিলা, তুমিও ম্যামের ওপর রেগে থেকো না প্লিজ। দেখতে দেখতে পাচ্ছ ম্যাম তোমার ভাইকে কতটা ভালোবাসে। তুমি রাগ করে থেকো না। একটা জিনিস ভাবো, যদি কেউ তার প্রেমিকা বা প্রেমিকের ব্যাপারে যদি এমন কোনো কিছু শুনে, তাহলে এটা তাড়াতাড়ি বিশ্বাস করে, কারণ তাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। হারাতে চায় না, তাই সন্দেহটাও বেশি করে। এটা বুঝতে চেষ্টা করো। এরপর আরও অনেকভাবে নাবিলাকে বোঝায়। নাবিলা বুঝতে পারে, তাই সে রাজি হয়ে যায় মিমকে সাহায্য করার জন্য। মিম আর সিয়ামকে এক করে দেওয়ার জন্য রাজি হয়। এদিকে আমি পরদিন সকালে ঢাকায় অফিসে মিটিংয়ে অ্যাটেন্ড করি। মিটিং শেষে অফিসের এমডি বলে, বাবা সিয়াম, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ আঙ্কেল বলুন, অসুবিধা নেই। এই জন্য অনুমতি নিতে হয় নাকি? আসলে বাবা, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি আর অফিস সামলাতে পারছি না। আমি বলতে চাচ্ছি। আমি বুঝে গেছি আঙ্কেল, অসুবিধা নেই। যে কোনো সময় আবার আমার সাথে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। তবে আমি আপনার অ্যাকাউন্টে কিছু টাকা দিচ্ছি, আপনি ভালোভাবে বাকি জীবনটা কাটান। যদি কখনো কিছুর প্রয়োজন পড়ে আমার কথা অবশ্যই মনে করবেন। ধন্যবাদ বাবা, তবে আমার টাকাগুলো লাগবে না। এই নাও, এই খাতাটাই তোমার সকল হিসাব পই পই করে দেওয়া আছে। তা না হয় মানলাম হিসাব আছে, তবে টাকাগুলো না নিলে আমি খুব কষ্ট পাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, নিব। তাহলে আগামী 20 তারিখ থেকে আমি আসতে পারবো না বাবা। ঠিক আছে, এখন থেকে আমি অফিসে আসব। তারপর বাসায় এসে আমি ভাবি মিমকে আর কখনো দেখতে চাই না, তাই পড়ালেখা বাসা থেকেই করব। শুধু পরীক্ষা দিব ভার্সিটিতে, সময় মতো অফিস করব। হঠাৎ মনে হলো মিম বলেছিল আমার মা অসুস্থ। আমি সিদ্ধান্ত নিলাম 20 তারিখের আগে বাসা থেকে একবার ঘুরে আসব, তবে কেউ যেন জানতে না পারে সেইভাবে। আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করলাম। পরে তারা যা জানালো, অফিসের সব কাজ শেষ করে আমার মায়ের কথা মনে পড়লো। অনেকদিন তাদের দেখি না, তাই বন্ধুদের কল করলাম। একবার রিং হওয়ার পর ধরলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাব করছিস কেন? কিছুদিন আগে না তোর সাথে কথা বললাম? আমি সিয়াম। কোন সিয়াম? আমি কোনো সিয়ামকে চিনি না। আরে ভাই, সত্যি ভুল হয়ে গেছে। আমি যেতে চেয়েও যাইনি। আজকে সন্ধ্যায় রওনা দিব পাক্কা। আর কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, ঠিক বলছি তো? তুই সন্ধ্যায় আসবি? আরে রেডি হচ্ছি, সন্ধ্যায় রওনা দিব। আর মা বাবার কি খবর? তোর মার অবস্থা খুব বেশি একটা ভালো না। আজকে হয়তো হসপিটালে নিয়ে গেছে। প্রেশার অনেকটা বেড়ে গেছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে। আচ্ছা, আমি আসছি। এখন রেডি হতে হবে, রাখি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি কলটা কেটে দিয়ে সব কিছু রেডি করতে থাকলাম। আজকে রাতে হয়তো পৌঁছাবো। কালকে সারাদিন থেকে রাতে রওনা দিব। পরশু দিন একদম এসে পৌঁছাবো ঢাকায়। তারপর বিকেলের দিকে রওনা দিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। কিছু ঘন্টা সফর করার পর পৌঁছে গেলাম টাঙ্গাইল সদরে। বন্ধুদের ফোন দিলাম, একটু পরে তারা হাজির। আমি দূর থেকে তাদের দেখে এগিয়ে গেলাম। বন্ধুরা আমাকে দেখে বলল, সিয়াম, কেমন আছিস বন্ধু? অনেকটা পরিবর্তন হয়ে গেছিস। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা কেমন আছিস? আর পরিস্থিতি পরিবর্তন হতে বাধ্য করেছে আমায়। আচ্ছা তাহলে চল আমাদের বাসায় আগে। আর গাড়িটা কার? আরে গাড়িটা আমার। আর এখনই বাসায় যাব না, আগে বাবা মাকে দেখতে যাব। তবে একটা ছদ্মবেশ নিয়ে যেতে হবে। আমি চাই না তারা আমাকে দেখুক। এখনো অভিমান করে থাকিস না বন্ধু, তোর বাবা মা আসলে অনেক কঠিন পরিস্থিতিতে আছে। আর মারিয়া নিজের দোষ স্বীকার করেছে। তুই চলে যা কিছুদিন পরেই। মারিয়ার কথা আর আমার সামনে বলিস না, শুনতে ইচ্ছা করে না। আর চল কি করা যায় দেখে। এরপর আমরা গাড়িতে বসলাম সবাই। আমি জিজ্ঞেস করলাম ওদের, শুনলাম মার অবস্থা নাকি খুব খারাপ। মা কোথায়? হ্যাঁ আন্টি, অবস্থা খারাপ, হসপিটালে ভর্তি। আগে চলো হসপিটালে যাই। আমাদের সিনিয়র ভাই হিমেল ছিল না, উনি তো ডক্টর হয়েছে। উনি আন্টির চিকিৎসা করছেন। তাহলে হিমেল ভাইয়ের সাথে কথা বলে একটু ব্যবস্থা করে দে না, মার সাথে একটু দেখা করি। সামনে যাব না। তারপর বন্ধুরা হিমেল ভাইকে ফোন করে, অনেকক্ষণ ধরে কথা বলে। শেষ পর্যন্ত হিমেল ভাই একটা বুদ্ধি দেয়। আমি ডাক্তারের ড্রেস পরে মাকে দেখতে যাব। মাস্ক পরা থাকবে, তাই কেউ চিনবে না। সব কিছু প্ল্যানিং করা শেষ করলাম। কালকে সকালে যাব। বন্ধুর বাসায় এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আঙ্কেল আন্টি গ্রামের বাসায় গেছে। আঙ্কেলের সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, ওনারা খুব ভালো মানুষ। এদিকে ইরা আর নাবিলা মিমকে নিয়ে বাইরে বের হয়। বাইরে যদি একটু মিমের মন ভালো হয়। নাবিলা বলে, ভাবি,
তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে ভাইয়াকে বোঝানোর চেষ্টা করব। নাবিলা, আমি তোমার ভাইয়াকে অনেক আগে দেখেছি। তোমার ভাইয়া সহজে অভিমান করে। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। ম্যাম নিজেকে দোষারোপ করবেন না, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি সকাল সকাল উঠে রেডি হলাম, নাস্তা করে হাসপাতালে ঢুকলাম। হিমেল ভাইয়ের সাথে দেখা করলাম। হিমেল ভাই কিছু কাপড় দিল, সেগুলো পরে নিলাম। তারপর হিমেল ভাই আর আমি মার কেবিনের দিকে যেতে থাকলাম। কেবিনে গিয়ে দেখি সামনে দেখি ভাইয়া আর সাথে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আমি হিমেল ভাইকে বললাম, ভাইয়া, আমার ভাইয়ের সাথে ওই মহিলাটাকে? ওটা হচ্ছে তোমার ভাইয়ের বউ, মানে তোমার ভাবি। আর তোমার একটা ভাইপো আছে, নাম নোমান। ও, আমার ভাইয়া বিয়েও করেছেন? চুপ থাকো, সন্দেহ করতে পারে। যতই হোক তোমার বাবা মা ভাই তারা। তারপর আমি আর হিমেল ভাই মার কেবিনে গেলাম। গিয়ে দেখি বাবা মার পাশে একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। হয়তো ওই হচ্ছে নেভান। বাবা আমার দিকে কীভাবে যেন তাকিয়ে আছে। এটা বুঝতে পেরে হিমেল ভাই বলল, আঙ্কেল, আপনি একটু বাইরে যান, আন্টিকে দেখতে ঢাকা থেকে ডাক্তার আসছেন। তারপর বাবা চলে গেল। তারপর আমি মাকে দেখলাম, একদম শুকিয়ে গেছে, খুব দুর্বল। আমি হিমেল ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, মায়ের কী সমস্যা হয়েছে? আন্টির অতিরিক্ত টেনশনের ফলে হার্টের সমস্যা দেখা দিয়েছে। হার্টে রিং পরাতে হবে, অনেক টাকা প্রয়োজন। আর তোমার ভাইয়ের কোম্পানিটাও অনেক লস খেয়েছে। তোমার বাবারও চাকরি শেষ, তাই এখন চিকিৎসা করাতে পারছে না। আপনি আমার মার চিকিৎসার ব্যবস্থা করুন, সব টাকা আমি দেব। আচ্ছা, সেটা বিষয়ে অফিসে আলোচনা করছি। এখন যাব। তোমাকে দেখলাম মা ঘুমিয়ে আছে, একটু পর জেগে উঠলো। আমাকে দেখে বলল, বাবা, তোমাকে চেনা চেনা লাগছে কেন? আমি চুপচাপ থাকলাম। কথা বললে বুঝে ফেলতে পারে আমি সিয়াম, তাই কথা বললাম না। হিমেল ভাই তখন বলল, ইনি হচ্ছেন একজন ডাক্তার, ঢাকা থেকে আসছেন। তারপর কিছুক্ষণ পর সবাই আসলো। আমি চলে গেলাম হিমেল ভাইয়ের রুম। আমি হিমেল ভাইকে বললাম, ভাই, যত টাকা প্রয়োজন আমি দিব, এখন আপাতত এই 5 লাখ টাকা রাখেন, আমি আরও লাগলে পরে দিব। এতগুলো টাকাই নিয়ে আসি। টাকা না হয় দিলে? যদি আমার কাছে জিজ্ঞেস করে এতগুলো টাকা কে দিল, তাহলে আমি কি বলবো? ভাই, আপনি একটু ম্যানেজ করে নিন। এরপর আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলাম হাসপাতাল থেকে। আসার সময় ভাই আমার দিকে কেমন করে তাকিয়েছিল। আমি ভয়ে ভয়ে চলে আসলাম, যদি চিনে ফেলে। রাতে বন্ধুদের থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে মনে হলো নাবিলা তো কালকে ফিরবে, গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা ছিল। আমি যাই, গিয়ে নিয়ে আসি। তারপর আমি গাড়িটা নিয়ে যমুনা সেতু হয়ে কক্সবাজারের দিকে চলে গেলাম। এদিকে পরদিন সকালে মিম অনেকটা মন হালকা ফিল করছিল। নাবিলা, ইরা আর মিম যখন হোটেলের দিকে যাচ্ছিল, তখন ভার্সিটির একটা শিক্ষক মিমের সমবয়সী হবে, নাম ওমর ফারুক, মিমকে ডেকে বলে, এই যে ম্যাম, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল, কিন্তু এখন বলতে পারছি না, তাই কালকে সকালে একটু দেখা করবেন। আরে স্যার, এখনই বলেন কি কথা এখানে? কালকে সকালে বলবো নি। তারপর ওমর স্যার সেখান থেকে চলে যায়। তখনই সিয়ামের ফোন আসে নাবিলার ফোনে। সিয়াম জানায় কালকে সকালেই পৌঁছে যাবে সিয়াম নাবিলাকে নিতে। নাবিলা মিমকে এটা জানালে মিম খুশি হয়, সিয়ামকে আবার দেখতে পাবে, ক্ষমা পাওয়ার সুযোগ পাবে আরেকবার। এইদিকে সিয়াম আসার সময় বন্ধুদের কথাগুলো মনে করতে থাকে। নাবিলাকে নিয়ে আসার জন্য সিয়াম আবার কক্সবাজারের দিকে রওনা দেয়। আসার সময় বন্ধুদের বলা কথাগুলো মনে আসে। টাঙ্গাইল থেকে আসার আগে বন্ধুদের সবটা জানিয়েছিল মিমের ব্যাপারে। মারিয়া যখন নিজের ভুল স্বীকার করে তা জানার পর তখন মিম অনেক কান্না করে। মিম আসলেও তোকে ভালোবাসতো, তাই তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। দেখ, তুই মিমকে মেনে নে। দেখি কি করা যায়। আমার বাবা মাকে নিয়ে কথা আমি একদম পছন্দ করি না, যা বলার আমাকে বলতো। বাবা মাকে নিয়ে কথা বলা আমার একদম ভালো লাগে নাই। দেখ, মেনে নিবে কিনা তোর ব্যাপার, আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা বলবো অবশ্যই মেনে নেওয়া উচিত। তাই বন্ধুদের কথা মনে পড়লো। এখন আমার কি করা উচিত? আমি কি মেনে নেব? রাত 3টার সময় চট্টগ্রামে এসে পৌঁছালাম কক্সবাজারে। হোটেলে যাওয়া যাবে না, তাই গাড়িতেই কোনো মতে ঘুমিয়ে পড়লাম অ্যালার্ম দিয়ে। সকাল 6টায় ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুমটা কম হয়, মাথাটা ব্যথা করছে। একটু পর আমি নাবিলার রুমে চলে গেলাম। নাবিলা আমাকে দেখে বলছে, ভাইয়া, তুমি এত সকাল সকাল এখানে কিভাবে আসলে? আরে আমি আসছি রাত 3টায়, অনেক ক্লান্ত লাগছে, তাই গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। হোটেলের আসেনি, কিন্তু এখন মাথা ব্যথা করছে। চল একটা কফি খেয়ে আসি।
আচ্ছা চলো, আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। আমার সাথে কথা বলতে অনুমতি নিয়েছিস? আমাকে ফোর করে দিলি নাকি? আচ্ছা বল, কি বলবে? সরি ভাইয়া, আসলে তুমি এক লাইন বেশি বোঝো। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, মিম ম্যামকে তুমি মেনে নাও, অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসবে। একটা কি জিনিস খেয়াল করে দেখো, তোমাকে ভালোবাসতে বলেই ইরাকে তোমার পাশে সহ্য করতে পারে নাই। বেশি কথা বাদ দিয়ে এখন চল তো, আমার মাথা ব্যথা করছে। আর এই বিষয়ে পরে কথা বলবো, আর ভেবে দেখবো কি করা যায়। আচ্ছা চলো যাই কফি শপে। এদিকে মিম ওমর স্যারের কথা অনুযায়ী সকাল সকাল দেখা করে সমুদ্রের ধারে। তারপরে মিম বলে, আচ্ছা স্যার, কি যেন বলতে চাইছিলেন কালকে, বলেন। আচ্ছা বলবো, কিন্তু এইখানে না, চলেন একটা কফি খাই আর কথাটা বলি। আচ্ছা চলেন। দুজনে মিলে কফি শপে গিয়ে একটা টেবিলে বসলো, 2টা কফি অর্ডার করলো। তখনই ওমর বলল, আচ্ছা তাহলে আমার এখন কথাটা বলে দেওয়াই উচিত। তারপর ওমর পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে মিমের সামনে হাঁটু গেড়ে বসে ফুলটি এগিয়ে বলল, আমি কখনো প্রেম করিনি, তাই কিভাবে প্রপোজ করতে হয় জানি না। ভার্সিটিতে প্রথম দিন আপনাকে দেখার পর আমার হৃদয়ে আপনার জন্য একটা জায়গা তৈরি হয়, একটু ভালো লাগা তৈরি হয়। কখন যে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়েছে আমি জানি না। তাই আজকে আমি আপনাকে একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ মিম, আই লাভ ইউ সো মাচ। মিম কি করবে বুঝতে পারছে না, সরাসরি নাও করতে পারছে না, তাই ভাবলো ফুলটা হাতে নিয়ে ভালোভাবে বুঝিয়ে বলে। ফুলটা যে হাতে নিয়েছে মিম, দরজার দিকে তাকিয়ে দেখে সিয়াম আর নাবিলা দাঁড়িয়ে আছে এবং মিমদের দেখছে। এদিকে সিয়াম আর নাবিলা কফি শপে এসে দেখে মিম ওমর স্যারের সাথে আছে এবং ওমর স্যার মিমকে প্রপোজ করছে। মিম ফুলটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে সাথে সিয়াম আর নাবিলা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় হোটেলের দিকে। সিয়াম নাবিলাকে বলে, নাবিলা তুই তোর ব্যাগটা নিয়ে আয়, আমি গাড়িতে যাচ্ছি। যেহেতু সবার আজকে ঢাকা ব্যাক করার কথা ছিল, এখনও ব্যাগটা গোছানো হয়েছিল। আচ্ছা ভাইয়া। সিয়াম গাড়িতে বসে ভাবতে থাকলো, আমি মিমের সাথে ওমর স্যারকে দেখে কেন কষ্ট পাচ্ছি? মিমটা এখন আর আমার কেউ না, যদিও বা ফুফাতো বোন, তবে ওমর স্যার ছেলে হিসেবে ভালোই। তাহলে কেন আমি কষ্ট পাচ্ছি বুঝতে পারছি না। মিমেরও তো স্বাধীনতা আছে, যার সাথে খুশি থাকবে তার সাথেই থাকবে। আমি কেন কষ্ট পাচ্ছি? নিজের চুলগুলো টেনে টেনে ছিঁড়তে মন চাচ্ছে। প্রচণ্ড অভিমানে আমার ভালোবাসা একটুও কমেনি তার প্রতি। তবে এখন সে নিজে পথ বেছে নিয়েছে, আমার আর কিছু করার নেই। নাবিলা চলে আসলো। গাড়িতে বসা মাত্রই আমি গাড়ি স্টার্ট করলাম এবং ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এদিকে মিম যখন দেখলো আমি আর নাবিলা দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছিলাম, তখনই ওমর স্যারকে বলে, দেখুন স্যার, আমি আপনাকে কখনো এই নজরে দেখিনি, সবসময় বড় ভাই মনে করেছি। এখন আপনাকে সবটা খুলে বলার সময় নেই, আগে আমার ভালোবাসার ভুল ভাঙিয়ে নিই। এই বলে মিম দৌড়ে চলে এলো হোটেলের দিকে। এসে দেখে সিয়াম আর নাবিলা কোথাও নাই। নাবিলার খোঁজ নিতে হোটেলের রিসিপশনে যায়, গিয়ে জানতে পারে সিয়াম আর নাবিলা চলে গেছে। প্রিন্সিপাল স্যারের কাছে বলে মিম ও ঢাকার দিকে রওনা দেয়। মিম ঠিক করে আজকে যেভাবেই হোক সিয়ামের ভুল ভাঙাতেই হবে, না হলে অনেক সমস্যা হয়ে যাবে। এদিকে সিয়াম নাবিলাকে উদ্দেশ্য করে বলে, নাবিলা আর কোনোদিন যদি তুই আমাকে মিমের ব্যাপারে কিছু বলিস, তবে সেই দিনই আমার তোর সাথে শেষ দিন। আমি কোথাও চলে যাব, আমি নিজেও জানি না। ভাইয়া তুমি প্লিজ এমন কথা বলো না, আমি কখনো তোমার কথার অবাধ্য হব না। জীবনে ওই মেয়ের নাম মুখেও আনবো না। আমি তো দেখলামই কাহিনী। অনেকটা পর জার্নি করার পর দুপুর 3টায় আমাদের বাসায় পৌঁছে গেলাম। গাড়িটা পার করে আমি সোজা চলে গেলাম আমার রুমে। গিয়ে বাথরুমে ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে বসে পড়লাম। আজকের ঘটনা দেখে নিজেকে সেই প্রথম দিনের মতো অসহায় লাগতে লাগলো। একবার ভাবলাম নিজেকে শেষ করে দেই, কিন্তু আমাকে বাঁচতে হবে। নাবিলার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। পাক্কা 3 ঘন্টা পর কোনো মতে কাপড় চেঞ্জ করে বিছানা শুয়ে পড়লাম। এরপর আমার আর কিছু মনে নেই। তারপর যখন আমার চোখ খুললো, তখন আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে দেখি নাবিলা বসে আছে চেয়ারে। আমাকে চোখ খুলতে দেখে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার একটা চেক আপ করে বলল, স্যার, আপনার মাথায় অনেক চাপ পড়েছিল এবং অনেকক্ষণ যাবৎ পানিতে ভেজার ফলে জ্বর হয়েছে। আপনার শরীর এখন দুর্বল, 2-3 দিন রেস্ট করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কবে বাসায় যেতে পারবো? পরশুদিন যেতে পারেন। কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। এখন আমি আসি। ডাক্তার চলে গেল। নাবিলা বলল, ভাইয়া তুমি চিন্তা করো না, আমি খাবার নিয়ে আসছি এক্ষুনি। তোর যেতে হবে না, অর্ডার দে, চলে আসবে।
এটা আমাদের হসপিটাল, জানিস না? এদিকে মিম ঢাকা ব্যাক করার পর সরাসরি সিয়ামদের বাসায় চলে আসে। এসে দেখে গেটে তালা। দারুণকে জিজ্ঞেস করলে বলে সিয়াম অসুস্থ, হাসপাতালে আছে। মিম দেরি না করে চলে যায় হাসপাতালে। গিয়ে সিয়ামের কেবিন খুঁজতে থাকে। এক পর্যায়ে সিয়ামের কেবিন পেয়েও যায়। দরজায় দাঁড়িয়ে দেখে সিয়াম খাবার খাওয়ার পর ওষুধ খাচ্ছে। তাই দ্রুত গিয়ে সিয়ামের পায়ে পড়ে যায় মিম আর বলে, সিয়াম, তুমি ওই দিন যা দেখেছো ভুল দেখেছো। আমার সাথে ওমর স্যারের কোনো সম্পর্ক নেই। এই যে ম্যাম, আপনি এখান থেকে সসম্মানে চলে যান। আমি কি আপনাকে কোনো বিধি নিষেধ করেছি? আপনি যার সাথে ইচ্ছে যা খুশি করতে পারেন। আমি কেউ না এইসব বলার। আমি বুঝি না কেন আমার পিছনে পড়ে আছেন। এই নাবিলা, ম্যামকে গেটের রাস্তাটা দেখিয়ে দে তো, আমার ভালো লাগছে না। এরপর নাবিলা মিমকে নিয়ে কেবিনের বাইরে চলে আসে। মিম বলে, তুমি একটু ওকে বোঝাও প্লিজ। নাবিলা মিমকে উদ্দেশ্য করে বলে, দেখুন ম্যাম, আপনার মতো বিশ্বাসঘাতকের জন্য আমি আমার ভাইকে হারাতে পারবো না। আপনি দয়া করে চলে যান এখান থেকে। তখনই মিম একটা দৌড় দেয় হাসপাতালের বাইরের দিকে। তারপর কান্না করতে করতে চলে যায় বাসার উদ্দেশ্যে। ঢাকা থেকে টাঙ্গাইল আসতে সময় লাগে কিছুটা। তারপরও মিম রওনা দেয় টাঙ্গাইলের উদ্দেশ্যে। এদিকে নাবিলা মিমকে দৌড়াতে দেখে কিছুটা চিন্তায় পড়ে যায়, যদি কোনো গাড়ি এসে ধাক্কা দেয়। কিন্তু পরে আবার মনে হয় তার ভাইয়ের সাথে মিম বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য চিন্তা করে কি হবে। কিন্তু আবার মনে হয় না একজন মানুষকে এভাবে কিভাবে ছেড়ে যাওয়া যায়। নাবিলা দুটানায় পড়ে যায়। এদিকে প্রিন্সিপাল স্যার চিন্তা করছে, সবাই এভাবে চলে যাচ্ছে কেন? কোনো কারণ তো নিশ্চয়ই আছে। কোথায় সিয়ামকে ফোন করলো, যেহেতু সিয়াম সবার আগে চলে এসেছে এবং পরে গিয়ে নাবিলাকেও নিয়ে এসেছে। কল রিং হওয়ার পর নাবিলা কলটা ধরলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাবিলা, সিএম কোথায়? স্যার, ভাইয়া তো অসুস্থ, অনেক হসপিটালে আছে, 2 দিন পরে বাসায় যেতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আজকে ঢাকা ব্যাক করব। তারপর আমি আসছি সিএমকে দেখতে। আচ্ছা স্যার। প্রিন্সিপাল স্যার কলটা কেটে দেয়। আবার এদিকে অমর স্যার একটু অবাক হয়ে যায় মিমের ব্যবহারে। কিছুতেই বুঝতে পারছে না মিম কি বলে গেল, আর এভাবে চলে যাওয়ার মানেই বা কি। তাই মিমের ব্যাপারে একটু খোঁজ নিল, কিন্তু জানতে পারলো মিম ঢাকা চলে গেছে। তাই মিমের সাথে সবসময় থাকতো ইরা আর নাবিলা। নাবিলাও নাই, তাই ইরাকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এটা তুমি কি মিম ম্যাডাম আর সিয়ামের সম্পর্কে কিছু বলতে পারো, যেহেতু সিয়ামকে দেখার পরে মিম চলে গেছে? তারপর ইরা এক এক করে সব কিছু বলে মিম আর আমার ব্যাপারে স্যারকে। সবটা শুনে স্যার একটু লজ্জিত হলো। ঠিক করলো ঢাকায় ফিরে এসে মিম আর সিয়ামের সাথে দেখা করে ওদের মধ্যকার সব মনোমালিন্য ঠিক করে দেবে। তাই প্রিন্সিপালের স্যারের কাছ থেকে সিয়ামের ঠিকানা নেওয়ার জন্য যায় অমর স্যার। জানতে পেরেছে আমি খুব অসুস্থ, হসপিটালে আছি। ঢাকায় ফিরে প্রিন্সিপাল স্যার দেখা করতে যাবেন আমার সাথে। অমর স্যার বলে তাকেও নিয়ে যেতে। প্রিন্সিপাল স্যার রাজি হয়ে যায়। অপরদিকে মিম সরাসরি সিয়ামের বাসায় যায় টাঙ্গাইলে। মিমের বাবা মাও ছিল এখানে। মিমকে কান্না করতে দেখে সবাই বলে, কি হয়েছে মামুনি, তুমি এভাবে কোথা থেকে আসলে? তারপর সবাইকে মিম সবটা খুলে বলে। সবটা শুনে সবাই সিদ্ধান্ত নেয় কালকেই সবাই ঢাকায় যাবে। এদিকে ঢাকায় এসে প্রথমে প্রিন্সিপাল স্যার আর ওমর স্যার চলে আসে হসপিটালে। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ কথা বলে চলে যান। ওমর স্যার বলেন, আমি কিছুক্ষণ পরে যাব। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর ওমর স্যার বলেন, সিয়াম, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি যদি জানতাম তুমি আর মিম ম্যাম রিলেশনে আছো, তাহলে কখনোই মিমকে প্রপোজ করতাম না। রিলেশনে আছি মানে? মিম তো সব বললো, তুমি আর মিম নাকি রিলেশনে আছো। আমাকে ভালোভাবে বুঝিয়ে বললো। আসলে আমি না জেনে মিমকে প্রপোজ করে বসেছিলাম। স্যার, এসব আপনাকে কে বলেছে? মিম আমাকে সব কিছুই বুঝিয়ে বলেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাদের মাঝে কোনো দূরত্ব সৃষ্টি করতে চাইনি। তুমি ভুল বুঝে থেকো না, আমি আসছি। তারপর নাবিলা বলল, ভাইয়া, তাহলে কি আমরা ভুল করলাম, না বুঝে মিম ম্যামকে এভাবে তাড়িয়ে দিলাম? চিন্তা করো না, ও কোথায় গেছে আমি জানি। ওর কাকার বাসায় গেছে। ওর কাকার বাসা ঢাকাতেই, তাই চিন্তা করতে হবে না। আমাকে একটু পর ছুটি দেওয়া হলো, আমি বাসায় চলে গেলাম। এভাবে আমি একটু সুস্থ হয়ে উঠলাম। আমি আর নাবিলা বসে আছি সোফায়। এমন সময় বাসায় কলিং বেলটা বেজে উঠল। নাবিলা দরজা খুলল। আমি বললাম, নাবিলা, কে এসেছে রে? নাবিলা কিছু বলছে না দেখে আমি গেলাম দরজা থেকে। তখনই দেখি বাবা, মা, ভাইয়া, ভাবি সবাই আছে। তখনই বাবা আমার দিকে এগিয়ে এসে একটা ঠাস করে চড় দিল গালের মধ্যে এবং জড়িয়ে ধরে বলল, আমরা না হয় একটু ভুল বুঝে তোর প্রতি অন্যায় করে ফেলেছি, তাই বলে কি আমাকে ক্ষমা করতে পারবে না?
তোর মা কতটা অসুস্থ ছিল, তোর জন্য চিন্তায় একেবারে বিছানায় পড়ে গিয়েছিল। কিভাবে পারলি আমাদের ভুলে থাকতে? আচ্ছা আমি তোর পায়ে পড়ছি, তাও একটু কথা বল আমার সাথে। আমি চুপ করে আছি বাবার কথা শুনে। মা বাবা, তোমরা কি বলছো এসব? তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই, এসব বলে আমাকে পাপী বানিও না। তোমরা হয়তো ধোকায় পড়ে এইসব বলে ফেলছ, তাছাড়া আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। এই বলে সবাইকে জড়িয়ে ধরলাম। তখনই ভাইয়া বলল, আমি গরিব বলে আমাকে ভুলে গেছিস? তারপর আমি গিয়ে ভাইয়াকেও জড়িয়ে ধরলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া ওনারা কারা? মনে হচ্ছে ভাবি, এটা আমার ভাসতে, তাই তো? একদম ঠিক বলেছিস। তারপর মা বাবা নাবিলার দিকে ইশারা করে বলে, এই মিষ্টি মেয়েটা কে রে বাবা? তোমাদের পরিচয় করে দেই, এই হচ্ছে আমার কলিজার টুকরা একমাত্র আদরের ছোট বোন নাবিলা। আর নাবিলা ওনারা হচ্ছেন বাবা মা, ভাইয়া আর ভাবি। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। সিয়াম, তোর বোন এখনো আমাদের মা বাবা হিসাবে মেনে নিতে পারে নাই। মা বাবা? আমি আসলে একটু ভয় ছিলাম, তাছাড়া মা বাবা চলে যাওয়ার পর কেউ এভাবে বলে নাই। ভাইয়া কখনো মা বাবার অবুঝ বুঝতে দেয় নাই। আরে পাগলি মেয়ে, আমরাই তোর মা বাবা। হ্যাঁ, আজকে থেকে তুমি আমাকে বাবা আর ওনাকে মা বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে। এরপর সবাই কথা বলছিলাম। অনেক বছর পর সবাই একসাথে। নাবিলাও আজকে অনেক খুশি বাবা মাকে পেয়ে। এমন সময় মিম আর তার বাবা মা এসে হাজির। এসেই বলছে, সবাইকে ক্ষমা করে দিলে আমাকে কি ক্ষমা করা যায় না? আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? অনেক বছর পর বাবা মার সাথে বসে কথা বলছিলাম। এমন সময় মিম আর মিমের বাবা মা এসে বলে, সবাইকে ক্ষমা করে দিলে সিয়াম, আমি কি খুব বড় ভুল করে ফেলেছি? আমাকে ক্ষমা করা যায় না? জবাব দাও সিয়াম। যদি তুমি সুসংবাদ শুনতে চাও তবে এখন একদম চুপ থাকো, কালকে এই বিষয়ে কথা হবে। মিমকে এ কথা বলার সময় সবাইকে ইশারা করলাম। সবাই আমার সাথে হ্যাঁ মিলালো। তখন আমি নাবিলাকে বললাম, নাবিলা তুমি সবার ব্যবস্থা করে দাও তো আপু। আচ্ছা যাচ্ছি ভাইয়া। পাশে থেকে ভাবি বলে উঠলো, আমিও যাচ্ছি ওকে সাহায্য করতে। তারপর দুজনে মিলে চলে গেল ওপরতলায় একটা রুম ঠিক করতে। আমি ফুপি আর আঙ্কেলকে ইশারা করলাম মিমকে পাঠিয়ে দিতে। ওনারা সেটা বুঝে মিমকে বললেন, মিম তুইও যা ওদের সাথে। যাচ্ছি এখন, কিন্তু কালকে যেন সুসংবাদ পাই, না হলে আমি নিজের কি করে ফেলবো তোমার কল্পনাও করতে পারবে না। এগুলো বলে মিম চলে গেল। মা বাবা বলছে, আচ্ছা সিয়াম, কোনোভাবে কি ক্ষমা করা যায় না মিমকে? হ্যাঁ যায়, তবে আমার কথা শুনতে হবে তোমাদের। কি কথা? আমরা রাজি আছি। তাহলে শুনুন কি বললাম, একটু পরেই জানতে পারবেন। আচ্ছা মিম কি তাহলে মানবে যদি কোনো কিছু করে বসে? আরে মানবে, আপনাদের যা বললাম তাই করেন তাহলেই হবে। তারপর সবার জন্য খাবার বাইরে থেকে অর্ডার করলাম, যেহেতু রান্না করা হয়নি এখনও বাসায়। সবাই মিলে রাতের খাবার খেয়ে যা যা রুমে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা আমি আমার বন্ধুদের ফোন করলাম, করে সবটা খুলে বললাম। তারা সবাই ডেকোরেশনের আইটেমগুলো নিয়ে চলে আসলো। বাড়িটা সাজানো হচ্ছে। মা বাবা আমরা সবাই ড্রয়িং রুমে বসেছিলাম। তখনই মিম এসে বলল, আচ্ছা বাসাটা সাজাচ্ছ কেন? আমার সুখবর কি হলো? সব বলবো, তার আগে আমাকে একটা কথা দে আমার মাথা ছুঁয়ে। কি এমন কথা যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করে তারপরে বলতে হবে? আগে কথা দে তারপরে বলবো। তোর সুখবর? প্রমিস করলাম, তুমি যা বলবে আমি তাই মেনে নেব। এখন হয়েছে? সুখবরটা হচ্ছে এই, আমরা সবাই মিলে তোমার বিয়ে ঠিক করেছি আজকেই। এটাই তোমার সুখবর। আর তুমি আমাকে কথাও দিয়েছো আমি যা বলবো তাই মানবে। আজকেই? আচ্ছা ঠিক আছে। পাত্র কে? পাত্র তোমার ভার্সিটিতেই পড়ে, স্টুডেন্ট। সিয়াম তো তোমাকে মেনে নিল না, তাই ওর সাথে তোমার বিয়ে হবে। মিম এই কথাটা শুনে একদম আকাশ থেকে পড়ে। যার সাথে মিমের বিয়ে হবে সে সিয়াম না, অন্য কেউ। সাথে সাথে মিম বলে, না বাবা, আমি বিয়েটা করতে পারবো না। সিয়ামকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তুই কিন্তু তোর বাবার মাথায় হাত দিয়ে প্রমিস করেছিস। তুই যদি এখন প্রমিস না পূরণ করিস তাহলে তোর বাবা মারা যাবে। তুই কি চাস তোর বাবা মারা যাক? যদি না চাস তাহলে বিয়েটা করে নে। তোমরা আমার সাথে এটা করতে পারলে? তোমরা একটাবারও ভেবে দেখলে না যে আমি ভালো থাকতে পারবো কিনা তার সাথে? আর তোমাদের কি বলবো, যেখানে সিয়াম নিজেই আমাকে দূরে করে দিচ্ছে, ওদের সবকিছু ভুলে গেছে। আচ্ছা মা, এখন রুমে যাও। আর ভুলেও পালাতে বা নিজের ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে আমি হয়তো বেঁচে থাকতে পারবো না। আমি আর নিজেকে কি করব? এখন তো আমি আর নিজের নেই, আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি না। এই বলে মিম কান্না করতে করতে চলে গেছে রুমে। এসেই দরজা আটকে দিয়ে কান্না করছে।
এদিকে আমি মনে মনে বলছি আর একটু সময় অপেক্ষা করো যান, আমি সত্যি তোমার কষ্ট আর নিতে পারছি না, খুব দ্রুত তুমি আমার হবে, আর তো মাত্র কিছুক্ষণ। তারপর কোনো প্রকার খুব বেশি আনুষ্ঠানিকতা ছাড়াই বিয়ের কাজ সম্পন্ন করতে যাচ্ছি, শুধুমাত্র বন্ধুরা আর পরিবারের লোকজন। সন্ধ্যায় ভাবি আর নাবিলা গিয়ে মিমকে সাজিয়ে নিচে নিয়ে আসলো। তখন মিম আমাকে চোখে চোখে খুঁজছে, এই আশায় যে আমি কখন যেন এসে বলবো, মিম আমি তোমাকে হারাতে চাই না, প্লিজ চলো আমরা বিয়ে করে ফেলি। চারদিকে আমাকে খুঁজে থাকে মিমের দু চোখ, আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। পাশে বসা পাতির দিকে একবারও তাকায় না মিম। একটু পর কাজী সাহেব আসলো, বিয়ের কাজ শুরু করলো। এখন মিমের ভেতরে আশা ভরসা সব একদম ভেঙে চুরমার হয়ে গেল, আমাকে একদম হারিয়ে ফেললো। কাজী সাহেব বিয়ের কাজ শেষ করে চলে গেলেন। মিম অনেক কান্না করছে, সবাই দাঁড়িয়ে আছে। হঠাৎ মিম চোখ তুলে দেখে পাশে বসা ছেলেটার হাতে আমার মতো একটা দাগ। না, এটা ভুল হতে পারে না, এটাই আমি। হঠাৎ করে মিম আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। সবাই অবাক আর লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়, নাবিলা বাদে। মিম বলে, কেন আমাকে কষ্ট দিলে? কেন? জবাব দাও। আমি আজকে তোমাকে না পেলে আমি নিজেকে শেষ করে দিতাম। তুমি বুঝতে পারলে কেমন করে আমি সিয়াম? আমার ভালোবাসা ভুল হতে পারে না, তাই আল্লাহ আমাদের এক করে দিয়েছে। প্রায় 2 মিনিট পর নাবিলা পাশে থেকে, এটা ড্রয়িং রুম ভাবি, একটু সাবধান। আমি যাই তাহলে। নাবিলার আওয়াজ পেয়ে দুজনে আলাদা হয়ে যায়। আর লজ্জা পেয়ে মিম বলে, সব দোষ তোমার। তুমি আগে আমাকে বলে দিলে না কেন এমন হতো না তো? এখন রুমে চলো। সব দোষ নন্দঘোষ, আমি তো সারপ্রাইজ দিয়ে চেয়েছিলাম, কিন্তু তুমি ধরেই ফেললা। হয়েছে, এখন আর বলতে হবে না, এখন শুধু প্রতিশোধ হবে। যত কষ্ট পাইছি না আমি, ততটা কষ্ট দেবো। তারপর রুমে গিয়ে দরজা দেওয়া মাত্র আমার উপর আক্রমণ চললো। এই ছাড়ো, মেরে ফেলবে নাকি? এখন আর কোনো ছাড়াছাড়ি নেই, অনেক কষ্ট দিয়েছো, সব উসুল করবো এখন। তারপর আমি আস্তে আস্তে গিয়ে 4 ঠোঁট এক করে দিলাম, আস্তে আস্তে আরেকটু গভীরে। আর তারপর মেতে উঠলাম এক আদিম খেলায়। এর পরেরটুকু জানতে হলে বিয়ে করেন অথবা ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং 44 ভিজিট করেন। এভাবেই পূর্ণতা পায় সিয়াম আর মিমের প্রেম কাহিনী। তো গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবেন, আর খারাপ লাগলেও ভালো কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আরও ভালো গল্প দিতে পারি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।